ঠিক আছে। নমস্কার, শুভ সন্ধ্যা আপনাদের সকলকে। আজ আমরা প্রত্যেকে হাজির হয়েছি শ্রী দর্পনারায়ণ চট্টোপাধ্যায়ের ফেসবুক পেজ থেকে। মানে আপনারা যাকে চেনেন, পুনশ্চুর কর্ণধার শ্রী দর্পনারায়ণ চট্টোপাধ্যায়, আমাদের সকলের প্রিয় দর্প। আর আমার পাশে ওদিকে রয়েছে আরেকজন বিখ্যাত মানুষ, বিখ্যাত তবলাবাদক শ্রী পার্থ মুখোপাধ্যায়। পার্থদা, স্বাগত। আসলে আপনাদেরকে জানাই যে পুনশ্চুর পেজ থেকে আমরা গোটা লকডাউন জুড়ে, আপনারা জানেন দর্পনারায়ণ চট্টোপাধ্যায়ের সেই পুনশ্চুর পেজ থেকে বিশিষ্ট মানুষজনেরা এসেছেন, রবি ঠাকুরের গান গেয়েছেন, কবিতা বলেছেন, নাটক করেছেন এবং শ্রুতি নাটকমূলক একদম। কিন্তু বুঝতেই পারছেন তো, আমরা যত পুজোর দিকে এগোচ্ছি, মানে শারদোৎসবের দিকে এগোচ্ছি, আমাদের মনের মধ্যে কোথাও একটা অন্যরকম আনন্দ যেমন হয়, তেমনই হঠাৎ করে কোথাও তো একটা বিষাদের বাজনাও বেজে ওঠে। ঠিক যেমন ভাবে আমরা শ্রীমতী পূর্বাদামকে হারিয়েছি। তো দর্পনারায়ণ চট্টোপাধ্যায়, মানে আমাদের এবার দর্পই বলছি, ও ঠিক করলো যে এরকম একটি অনুষ্ঠান করা যেতে পারে, ট্রিবিউট টু লিজেন্ড। আমরা আজ শ্রীমতী সুচিত্রা মিত্র এবং শ্রীমতী পূর্বাদামকে স্মরণে রেখে এই অনুষ্ঠানটি আপনাদের সামনে তুলে ধরতে চাই। এবং গোটা অনুষ্ঠান জুড়ে আপনাদের একটু শুরুতে ছোট্ট করে বলে দিই যে 16 বছর, একটা খুব কম পিরিয়ড নয়, একটা বেশ দীর্ঘ সময় ধরে, 16টা বছর ধরে যার কাছে তালিম নেওয়া, মানে দর্প তালিম নিয়েছিলেন শ্রীমতী সুচিত্রা মিত্রের কাছে। সেই ইতিহাস, সেই গল্প, সেসব গল্প কথা, সে সমস্ত আসবে এবং আমি রয়েছি যখন, সে সমস্ত কথা ছোট ছোট আকারে আপনাদের সামনে তুলে ধরবো, আপনাদের সঙ্গে কথা বলবো এবং অলরেডি অনেক অনেক মেসেজ আসছে যেগুলো পড়ে শোনাবো। কিন্তু যেটি মূল বিষয় সেটি হচ্ছে গান, রবীন্দ্রসঙ্গীত এবং অবশ্যই গুরুর কাছে শেখা সেই সমস্ত গান। আজ দর্পনারায়ণ চট্টোপাধ্যায় সে আপনাদের সামনে তুলে ধরবেন এবং সেই গানগুলো ঠিক তার পেছনে কি কি গল্প আছে, তোমার সুচিত্রা মিত্রের কাছে যাওয়া, তার কাছে শেখা, মানে সেটা একটা ছবির মতো, মানে ইতিহাসের মতো। মানে সুচিত্রা গানের গল্প তো বলবোই, কিন্তু একটা কথা যেটা বলতেন সবসময় সুচিত্রা দি, যে রবীন্দ্রনাথের গানের মূল মন্ত্র হলো, সবসময় বলতেন যে ক্যান ইউ ইমাজিন হোয়াট ইউ সে। তুমি কি দেখতে পাচ্ছ, তুমি কি বলছো? তুমি যদি দেখতে পাও তুমি কি বলছো, তাহলে তোমার গানের মধ্য দিয়ে দর্শকরাও দেখতে পাবে। আর তুমি যদি দেখতে না পাও, তুমি যদি নিজে দেখতে না পাও, তাহলে দর্শকদের কেমন করে দেখাবে? এটা সবচেয়ে বড় বিষয়। এই কৃষ্ণকলি আমি গানটা তো মানে ওনার, মানে কি বলবো, মানে ওনার কণ্ঠের মন্ত্রমুগ্ধের মতো আমরা শুনেছি ছোট থেকে। আমি সুচিত্রা মিত্রকে চিনেছি কৃষ্ণকলি আমি তারই বলি দিয়ে, কিন্তু তুমি তো ওটা গাইবে, কিন্তু সেটা একটু পরের দিকে বলবো। সে একটা সুন্দর উপমা, কিন্তু এত সহজ উপমা, মানে কি বলবো। মানে আমাদের সঙ্গে রয়েছে আজকে পার্থদা তো মানে অনেক গুণী মানুষ এবং অনেক সিনিয়র মানুষ, এবং সে দীর্ঘকাল ধরে রবীন্দ্রসঙ্গীত জগতের সঙ্গে সে এমনভাবে যুক্ত হয়ে আছে। মানে পার্থদা কিন্তু আমার তবলার একাধারে শিক্ষক, এবং আমি তার কাছে একটা সময় তবলা সঙ্গত করে তার কাছে যেতাম, এবং হয়তো এখন যাই না, তাদের কি বা এসে গেল, সবসময় পার্থদার সঙ্গে কিন্তু আমার যোগসূত্র। এবং যখনই কোনো রকম কোনো কাজ, কোনো তাল নিয়ে কোনো রকম কোনো কনফিউশন, এখানে কি হবে, এখানটা কিন্তু এরকম, ব্যাস মিটে গেল, আর কোনো সমস্যা নেই। এবং এইভাবে, এবং পার্থদা এত গুণী গুণী মানুষের সঙ্গে বাজিয়েছে। সেই দিনকেই আমি অনেক দিন আমার যে গানে একটা পুরোনো ভিডিও পেলাম, পূর্বাদি গাইছেন, পার্থদা বাজাচ্ছেন। সে অসাধারণ সে গান, আমার তুমি অশেষ করেছো এমনি যেতাম। পার্থদা বাজাচ্ছেন, সঞ্চালনা ছিলেন বন্যাদি এবং অগ্নিপদা, এবং পূর্বাদি গাইছেন। পার্থদাকে দেখেছি যে এরা এত সব গুণী মানুষের সান্নিধ্য পেয়েছেন। পার্থদা নিজেও এখন একদম আন্তর্জাতিক মানের তবলা বাদক, এবং তাকে যে আমরা আমাদের মধ্যে পেয়েছি, এবং তোমাকেও পেয়েছি, খুব ভালো লাগা। তোমার সঞ্চালনা তো আমরা সবসময় বলি, আমাদের অনেক শ্রদ্ধার দিদি কেয়াদি চৈতন্য দাশগুপ্ত, কিন্তু সবসময় তোমার কথা আমাকে বলেছে, খুব ভালো লাগা। এই ভালো লাগার মানুষগুলোকে নিয়ে ভালো লাগার কথা বলতে পারো, ভালো লাগে না। আমার এখানে আপনাদেরকে একটু বলি, আপনারা বুঝতে পারছেন যে একটা রবিবারের বিকেল নয়, এখন সন্ধে, আমরা কিন্তু একটা আড্ডার মুডে। আপনাদেরকে বলি এই যে বিষয়টা, মানে
রবীন্দ্রসঙ্গীত, সে সঙ্গীত হোক, নাটক হোক, কবিতা হোক, এই যে কেন্দ্র করে বাঙালিরা পরস্পর কাছে এসে এই যে বসা, একদম। এক কাপ চা নিয়ে এটা আমরা একদম। শুরু হয়ে যায়, একদম, এই একদম। বিষয়টাই তো আমাদের এক করে রেখেছে, আমাদের সেই। কোথাও সুস্থ করে তুলছে। এই সেই। যে একটা অতিমারী পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, একদম। আমাদের হয়তো সেই আরামটা দিচ্ছে এই সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠান যেগুলো আমরা অনলাইন করছি। যদিও আমরা কিন্তু আজ বারাসাতে দর্পনারায়ণ চট্টোপাধ্যায়ের বাসগৃহতে রয়েছি, এবং তারপরে আরো অনেক কথা আছে, কিন্তু তার আগে একটা গান শুনবো, কিন্তু আপনারা আমাদের সঙ্গে থাকুন। আর আপনারা কি বলছেন, কি শুনতে চান, তা তো সেটা কিন্তু আমরা লিখছেন। দেখতে আমরা পাচ্ছি, দেখতে পাচ্ছি, এবং আমরা কিন্তু সেটা আমাদের অদেখা নয়। কিচ্ছু অদেখা নয়, সেই সমস্ত চলতে থাক। হ্যাঁ। শুরু একটা গান হোক, আচ্ছা। তারপরে হচ্ছে আরো কথা। যাই, আমাদের জীবনটা তো খুব পথ পরিক্রমার মতন। জীবনটা যখন থেকে শুরু হয় যেন মনে হয় সারা জীবনটা একটা পথে হাঁটার মতো। ঠিক ঠিক। তো সেই রকম একটা গান যেটা দিদি সবসময় গাইতেন। এ পথে আমি যে গেছি বারবার, ভুলিনি তো একদিনও। আজকে ঘুচিল চিহ্ন তাহার, উঠিল বলের তৃণ। এ পথে
না, যেন একটা ছবি আঁকা হলো। ওইটাই তুমি তো শিখেইছো গুরুর কাছে একদম, যে যে সব গানের মধ্যে দিয়ে ছবি আঁকা। ছবি আঁকা। আচ্ছা, এই যে তুমি গুরুর কাছে যেতে, শ্রীমতী সুচিত্রা মিত্রের কাছে যেতে, তিনি মানুষ হিসেবে কিরকম ছিলেন, ছাত্র হিসেবে তোমার কাছ থেকে জানতে চাই। মানে এটা মানে প্রথম কথা যখন মানে গেলাম দিদির কাছে রবিতীর্থে, প্রথম তো রবিতীর্থে, কারণ তখন তো দিদি নিজে শেখাতেন না, রবিতীর্থে করে এসে আমাদের সিনিয়র থার্ড ইয়ার সিনিয়র সেকেন্ড ইয়ার এরকম করে করে এসে আমাদের করতে হতো। তো প্রথম যখন ফোর্থ ইয়ার থেকে দিদি ক্লাস নেবে, তো প্রথম কিন্তু দিদির ছিল কি যে ফোর্থ ইয়ার উনি ক্লাস নেবেন, থার্ড ইয়ার সেকেন্ড ইয়ার উনি ক্লাস নিচ্ছেন না, তার মানে কিন্তু ওনার এটা মাথায় থাকতো সবসময় যে রবিতীর্থে যারা যারা শিখতে আসছে তারা কিন্তু সিনিয়র ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার কারা গান শেখায় তাদের কাছে শিখতে আসছে না, তারা কিন্তু শিখতে আসছে সুচিত্রা মিত্রের কাছে স্পেশাল ক্লাস। একদিন মনে পড়ে যে আমাদের মনে শেখাচ্ছেন সেকেন্ড ইয়ারে, এমনই করে ঘুরিব দুই বাহিরে আর তো গতি নাহিরে মন নাহিরে, গান চলছে। আমরা একটা ক্লাস শুরু হয়, আজকে দিদি আসবেন, খুব বৃষ্টি, পুজোর আগ দিয়ে কলকাতা শহরে খুব বৃষ্টি, যে ডিপ্রেশনগুলো হয় আর কি। আমার দিদি মনে আজকে আসবেন না, ঠিক আছে আমরা ক্লাস শুরু করে দিয়েছি। ফোর্থ ইয়ারে মেয়েরা বসে আছে, ওরা নিজেরা প্র্যাকটিস করছে কোন সুদূর হতে আমার মনে মাঝে। তো হঠাৎ ধুম, মানে দরজাটা তো বন্ধ করে ক্লাস হচ্ছে রবিতীর্থে, ধুম করে দরজাটাকে একটা খুলে দিল। আমরা চোখে দিল কি সুচিত্রা দি, তোমারও ছায়া পড়ে যে সরোবরে গো, কর কর একবার কর একবার কর, আর বাজা বাজা। কেন রং কেন? ওই তোমারও ছায়া কালো পরে যে কালো সরোবরে গো, কিন্তু সেটা তো কালো ছায়া পড়ছে মনে হচ্ছে রে, সকালের যে সেই শারদের যে সকালের যেটা না সেটা তো পড়ছে না, তোমারও ছায়া সেটা তো লাগছে না, তো ছায়াটা কালো হয়ে যাচ্ছে ক্রমশ। তোরা ছায়াটাকে ঠিক কর, মানে তোমারও ছায়া, মানে তোমারও ছায়া, এটা আলাদা পদ্মা, তোমারও হয়ে যাচ্ছিল, হবে না, তোমারও একটা ছায়া লাগা করতেই হবে, করতেই হবে, নে ভালো করে কর। কোন শুধু হতে শেখাচ্ছে শুধু দিদি অন্য ঘরে করতে গান, সেটা করতে করতে একটু গান থেমেছে, ওর মধ্যে দিদি কানে পৌঁছে গেছে, তাদের বেশি গাইছে। তো আমার এটা এই উপমাটাই দিলাম যে দিদিকে দেখে যেটা মনে হতো যে একটা মানে সাংঘাতিক একটা, কিন্তু দিদির ভিতরটা কিন্তু তৎসহ নরম মানুষ ছিল। মানে আমার মনে হয় পার্থদারও সেই অভিজ্ঞতা, একদম পার্থদার সাথে যখন আসছি তখন আস্তে আস্তে বলছে, পার্থদা বলছিলেন যে সুচিত্রা মিত্রের সঙ্গে বাজানোর সুযোগ হয়েছে। অবশ্যই, যদি বা সুচিত্রা মিত্রের সঙ্গে আমি সেই রকম ভাবে বাজাতে পারিনি, কারণ একদম শেষের দিকে, তাও বাজানোর সৌভাগ্য হয়েছে, এটাই আমার কাছে একটা অনেক অনেক বড় বিষয়, অনেক বড় প্রাপ্তি। এবং মনে হয় পার্থদা মনে ছিল অনেকদিন আমার যেখানে একটা এপিসোডে সুগতা সেন গাইলেন আর সুচিত্রা ছিলেন গেস্ট হয়ে, আর সুগতা সেন গাইলেন তখন শ্রীকান্ত দা সঞ্চালনা করতেন, হ্যাঁ পরে বন্যা দিয়ে এলেন। হ্যাঁ, তো এই হচ্ছে মানে তিনি এত মাটির মানুষ ছিলেন। আর যখন মজলিসে বসতেন তখন মজলিসে আমাকে আবার সরস্বতী পুজোর দিনকে গুজিয়ে আনতে দিয়েছে, আমি রবিতীর্থ থেকে গুজিয়ে আনি না, কে ছিল আমাদের 37 পড়াশোনা রোড রবিতীর্থ, সেসব কাশিদা বলেছে গুজিয়ে আনি, আমি গুজিয়ে না পেয়ে কালাকাদ নিয়ে এসেছি। হ্যাঁ, এবারে যদি বলছি গুজিয়া তোকে আনতে বললাম, কালাকাদ নিয়ে নি, আমি তো কোনো গুজিয়া তো নেই, এদিকে পুষ মাসে এসে গেছে, আমি আবার আসবো, এসে আপনার কাছে জিজ্ঞেস করে আবার ততক্ষণে সময়টা পেরিয়ে যাবে, যে কোনো মিষ্টি নিয়ে আসি। যে মা সরস্বতীর তো সুগার হয়নি, তুই কালাকাদ নিয়ে এসেছিস, মা সরস্বতীকে আমরা গুজিয়া জলসন্দেশটাই হাতে ছোট থেকে দিয়ে থাকি। তা উনি ছিলেন এইরকম মানে একটা রসিক মানুষ। তো সত্যি মানে সেগুলো মানে গান শেখাটা তো ছবির মতন ছিল। আর আমার এখন খুব মনে হয় যে গান শেখাটা কিন্তু যান্ত্রিক নয়, যে কোনো কলা মানে যে কোনো পারফর্মিং আর্ট শেখাটা কিন্তু যান্ত্রিক হলে কিন্তু শেখাটা হবে না। মানে যদি শিক্ষকের সঙ্গে ছাত্রছাত্রী একটা আত্মিক যোগ না থাকে না, তাহলে শেখার সম্পূর্ণতাটা মনে হয় কোথাও একটা ক্ষুণ্ণ হয়। কোথাও মনে হয় যে গুরু শিষ্যের মধ্যে সেই সহজতাটা থাকে। আমি কিন্তু সবসময় চেষ্টা করি, আমার যে অগণিত ছাত্রছাত্রী তারা এখন অনেকেই অনলাইনে রয়েছেন, অনেকে মানে আমি সেটাই বলবো যে প্রচুর মানুষ, বিংশতিকে দেখতে পাচ্ছি ও রয়েছে আমাদের সঙ্গে,
অঙ্গনা আকাশ সে রয়েছে আমাদের সঙ্গে, এটা একটুখানি হ্যাঁ। বেরিয়ে গেল, এরকম হ্যাঁ। প্রচুর মানুষ যারা কিন্তু দেখছেন এবং তাদের আমরা দেখতে পাচ্ছি পারমিতা চক্রবর্তী, জয়া গাঙ্গুলি, মানে যারা কিন্তু প্রত্যেকে বলছেন যে তাদের খুব ভালো লাগা হচ্ছে। এদের সঙ্গে না আমার সবসময়, এরা কিন্তু প্রত্যেকে আমার ছাত্রছাত্রী, কিন্তু এদের সঙ্গে আমার সবসময় বন্ধুত্বের সম্পর্ক। না, আমার মনে হয় যে এদের কাছ থেকে তখনই আমি আদায় করতে পারবো কিছু, যখন এরা আমার কাছে সহজ হবে। কিন্তু আমি যদি এদের সঙ্গে দূরত্ব বজায় রেখে চলি, তখন কিন্তু আমি এদের অসুবিধাগুলো বুঝতে পারবো না। আচ্ছা, তাহলে তোমার এই মুহূর্তে ঠিক এই যে কথাটা বললে যে ছাত্রছাত্রীদের সঙ্গে একাত্ম হতে হবে, ঠিক এরকম ভাবনা থেকে তোমার কি মনে হচ্ছে? গানের কথা কোন গানটা করলে এখন বেশি ভালো লাগে? আসলে রবীন্দ্রনাথের গান তো সবটাই তো আমাদের মনে পড়ে, যে সব সময় যে সব গানেরই একটা মানে একটা সার্থকতা রয়েছে, একটা গান রকম, কিন্তু আমার সবটা দিতে হবে তার কাছে, একদমই তাই। সেই জায়গা থেকে একটা গান তো গাওয়া যেতেই পারে। খোলের গান জানি না কেন, খোল কিনা, কিন্তু আমার দেশের খোলই হোক বা তবলা হোক, গান তো শুরু হোক। আমার যে সব দিতে হবে সে তো আমি জানি, আমার যত মৃত্যু তবু আমার যত মান, সব দিতে হবে, সব দিতে হবে। আমার যে সব দিতে হবে সে তো আমি জানি, আমার যত মৃত্যু আমার যত মান, সব দিতে হবে, সব দিতে হবে। আমার চোখের চেয়ে দেখো, আমার কানে শোনা, আমার হাতে নিপুণ সেবা, আমার আরাধনা, সব দিতে হবে, সব দিতে হবে। আমার যে সব দিতে হবে সে তো আমি জানি, আমার যত মৃত্যু আমার যত মানি, সব দিতে হবে, সব দিতে হবে। আমার তো ভাত, আমার সন্ধ্যা, হৃদয় বন্ধ উঠে, গোকুল থেকে তোমার পানে উঠবে ফুটে, ফুটে। আমার তো ভাত, আমার সন্ধ্যা, হৃদয় বন্ধ উঠে, গোকুল থেকে তোমার পানে উঠবে ফুটে, ফুটে। এখন সে যে আমার বিনা হতেছে, বাজবে যখন তোমার হবে, তোমার সুরে সাথা, সব দিতে হবে, সব দিতে হবে। আমার যে সব দিতে হবে সে তো আমি জানি, আমার যত মৃত্যু তবু আমার যত মানি, সব দিতে হবে, সব দিতে হবে। তোমারই আনন্দ আমার দুঃখে সুখ করে, আমার করে নিয়ে তবে নাও যে তোমার করে। তোমারই আনন্দ আমার দুঃখে সুখে করে, আমার করে নিয়ে তবে নাও যে তোমার করে। আমার বলে যাবে সুখখানি যাবে, তোমার করে দেব তখন তারা আমার হবে।
হ্যাঁ একদমই আর- অনবদ্য কি বাজালো সত্যি। না এই পার্থদা কিন্তু না না আমি তোমাকেও বলছি দুজন মিলে মানে যা যা পরিবেশ সৃষ্টি হলো মানে এই ঘরে আর এই ঘর সম্পর্কে আপনাদের একটা ছোট্ট করে বলে রাখি মানে আপনারা যতটা দেখতে পাচ্ছেন কিছুই দেখতে পাচ্ছেন না মানে পুরোটাই অদেখা। আমি বলেছি দর্পকে যখন এর পরে আবার আমরা অনুষ্ঠান করব তখন ঘরটাকে এত সুন্দর তবে আজকে কিন্তু একটা বিষয় শান্তিনিকেতনে ঢুকছে আমি যে বিশ্বাস করি আজকে আপনারা। কিন্তু এয়ার কন্ডিশনটা দেখা যাচ্ছে না। এইটা আমি বলেছি তোমার ঘরে যখন আমরা লাইভ দেখি দেখতে পাই একটা মস্ত বড় এসি কেন কেন এত সুন্দর একটা রাবীন্দ্রিক ঘর তুমি বানিয়েছো যেখানে রবি ঠাকুরকে দেখা যাচ্ছে মানে এত সুন্দর এত কিছু রয়েছে কেন অত বড় একটি যন্ত্রণা আমরা যান্ত্রিক হতে চাইছি না। দেখুন একটা ভাবনা সবসময় রয়েছে রবি ঠাকুরের গান রবি ঠাকুরের কবিতা বলে ভীষণ একটা গাম্ভীর্যপূর্ণ ব্যাপার হতে হবে না রে ভাই না তা নয়। আমরা ভীষণ প্রাণের মানে আনন্দে মনের আনন্দে গান কবিতা আড্ডা সবই একেবারে দিয়ে যেতে চাইছি এবং সে কারণে আজকে আমাদের এভাবে একদম বসা এবং একদম বিকেলে পরিকল্পনা বিভিন্নভাবে মানে কোনো পরিকল্পনা সিরিয়াসলি কোনো প্ল্যানিং নেই একদম জিজ্ঞাসা করলাম ও বললো যে জানি না তো যেটা মনে হবে যেটা মনে হবে এবং আপনাদের একটা বলি যে আপনারা যারা যারা দেখছেন যেমন আমি একটা 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 ইয়ে পড়ছি কমেন্ট করছি পার্থদা কি সুন্দর করে গাইছে পার্থ স্যারের বাজনা প্রতিটি গানকে একদম উচ্চ মাত্রায় নিয়ে যায়। সত্যি 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 একদমই তাই না। এই যে কথাটা আবার এই একটা মেসেজ আমার চোখের সামনে এসে পড়লো তো আমি এসে ওকে জিজ্ঞাসা করেছিলাম দর্পকে আচ্ছা তুমি কি কি গাইবে তোমার একটু লিস্টটা বলে না আমার গুরুও বলেছিল যে এরকম ভাবে আমরা কোনো অনুরোধের গান নিয়ে গানও গাই না অতএব কিন্তু আমি কিন্তু সেই একদম সেই ফর্মুলাতে যাব আমি কোনো অনুরোধ আসলে যেমন ধরো তুমি যে বললে যে মানে তুমি তোমার স্টুডেন্টদের সঙ্গে সম্পর্কের কথা বলে তোমার কোন গানের কথা মনে পড়ছে মানে আমি তো গানের লিস্ট করি সম্ভব না আর সেই মজাটাও পাওয়া যায় হ্যাঁ তুমি কখন কোন গানের কথা বলবে আমি নিজে জানি না এবং আমি সেটা আদৌ আমার তখন গাইতে ইচ্ছে করবে কিনা আমার মনে পড়বে কিনা এটা একটা ঘটনা থেকে একদম একদম একদম। আর তুমি আমাকে একটা কথা বলো যে এই যে তোমার আজকের প্ল্যান এই যে পার্থদা আসবে সেরকম কি একটা মানে ভাবনা মানে পার্থদার সঙ্গে আমার তো একটা ভীষণ আত্মিক যোগ সেটা দীর্ঘকাল ধরেই কিন্তু এই লকডাউন পিরিয়ড যে চলছে দীর্ঘকাল ধরে একটা একঘেয়েমি জীবন আমরা যাপন করছি তাতে আমার মনে হলো যে এই যে আমি বাড়িতে বসে লাইভগুলো করছি এবং খুব সাকসেসফুলি করছি কিন্তু সেখানে একদিনও কি পার্থদার সঙ্গে আমি কেন কাজ করব না এবং পার্থদার সঙ্গে আমার বাজনা গান একদিন আমার হঠাৎ ইচ্ছে করলো তখন ভাবিনি এত কিছু বুঝলেন যে একদিন কিন্তু দুদিন মানে পার্থদার সঙ্গে আমি এবং পার্থদা দুজনে একসঙ্গে বসবো দুদিন আমরা বসতে পারিনি ডিউ টু COVID-19 আমরা COVID-19 সেই দিন সকাল হঠাৎ একটা উঠে মাথা চাড়া দিয়ে উঠলে COVID-19 বললেন তোরা একদম বেশি বাড়াবাড়ি করিস না আমি কিন্তু এখনো আছি সেকেন্ড দিন বলে আবার তোরা বাড়াবাড়ি করছিস আমি এখনো যাইনি আজকে আমি ভাবলাম যে COVID-19 যতই সকাল থেকে মাথা চাড়া দিয়ে উঠুক কিছুতেই আচ্ছা প্রসঙ্গত আপনাদের জানিয়ে রাখি আপনারা যারা আমাদের দেখছেন দেখতে পাচ্ছেন কারোরই মুখে মাস্ক নেই ভাববেন না যে আমরা ঢুকেছি একদম ফুললি স্যানিটাইজ করা হয়েছে আমাদের কিন্তু এই গান বাজনা কথা বলার সময় কি করে মুখে বেঁধে রাখি বলুন সত্যি কিন্তু আমরা একটা প্রপার আমি কিন্তু একদিন বাড়িতে বসে বসে মাস্ক পরে গান করছিলাম ভাবছিলাম কিন্তু মাস্ক পরে গান করলে কেমন হয় কেমন হলো খারাপ হয়নি আচ্ছা ঠিক আছে মানে আমরা তো সবকিছু ট্রায়াল এন্ড এরর মেথডের মধ্যে দিয়ে এই লকডাউনটা নানা রকম ভাবে করা যায় কি হয় দেখা একদম কিন্তু আজকে কিন্তু আড্ডাটা বেশ জমে উঠেছে মানে আমি আপনাদের মেসেজ একে একে পড়বো তবে তার আগে আরেকটা গানে যেতে চাই বলো যেটা বলছি যে ও মাস্ক পরেও যে গানটা আসেন তার জন্য ওর গলাটার জন্য হ্যাঁ গলাজে ফিল্টার হয়েছে একদম ফিল্টার হয়েছে পার্থদা দারুণ বলেছে এরকম ভাবে কথা এরকম ভাবে আড্ডা আমাদের চলতে থাক আমি পরের গানে যাই তারপরে আমি একটু আপনাদের এসএমএস গুলো মানে আপনাদের কমেন্ট গুলো পড়ে শোনাবো না হলে না ব্যাপারটা ঠিক জমছে ওরা কি বলছে প্রচুর মানুষ দেখছেন এবং অর্ধেকের বেশি হয়তো তোমার ছাত্রছাত্রীরাই রয়েছে অনেক বন্ধু বান্ধব বহু লোকজন রয়েছেন জানি না এক্স্যাক্টলি আমি এখন স্ক্রিন দেখতে পাচ্ছি না কারা কারা রয়েছে আমি দেখি পারমিতা চক্রবর্তী পৌলমী রায় সুমনা চ্যাটার্জি অদিতি সরকার রবীন্দ্রনাথ দে সুরজিৎ রায় এরা সুরজিৎ দা আছে আমাদের
সুরজিৎদার কথা তো বলো পার্থদা, বলতেই হবে। সুরজিৎদা জয়া গান বিশ্বভারতী সবাই মিলে শুনছি, সবাই মিলে কি শুনছি। অপূর্ব লাগছে। আহা, আমার বড় প্রিয় গান। মানালি ঘোষ এরা সব দেখছে, সবাই বলছেন, আপনারা বলছেন খুব ভালো লাগছে। আপনাদের ভালো লাগছে সেটা আমাদের কাছে খুব বড় আর পাওয়া। আজকের অনুষ্ঠানটা একটু অন্য স্বাদের, একটা অন্য স্বাদে, কারণ হ্যাঁ। আমরা কিন্তু আজকে পুনশ্চ বাড়িতে এসেছি। একদম। আর বিশ্বাস করুন, পুনশ্চ ভবনে এসেছি। পুনশ্চ ভবনে এসেছি এবং আপনাদের বলি যে এসেই কিন্তু একেবারে জগৎ জননীর দর্শন পেয়েছি। এর থেকে আনন্দের কিছু হয় না। মা স্বয়ং পাশের ঘরে বিরাজমান এবং অনুষ্ঠান শুরু হয়েছে পাশেই কোনো এক বাড়ির থেকে শঙ্খের ধ্বনি এলো। এর থেকে আর মঙ্গল সূচনা কি হতে পারে? একটা এরকম একটা ভাব থেকে, একটা সূচি ভাব থেকে তুমি একটা কিছু শোনো। হ্যাঁ, সূচি ভাব, অসুচি জানি না, চেষ্টা করছি। আচ্ছা চলো, হ্যাঁ, অসুচি হতেই পারে না, হতেই পারি না। এই গানটা আমাদের রবিতীর্থে কোর্সে ছিল, পার্থদা এটা। তোমারও দেখা পাবো বলে এসেছি যে সখা, তোমারও দেখা পাবো বলে এসেছি যে সখা, শোনো প্রিয়তম হে, কোথাও লুকাই তবু মন বিজন গৃহে করে যাও, তোমারও দেখা পাবো বলে এসেছি যে সখা, তোমারও দেখা পাবো বলে এসেছি যে সখা, শুনো প্রিয়তম হে, কোথাও লুকাই তবু গোপন বিজন গৃহে লয়ে যাও, তোমারও দেখা পাবো। বেরোবো সরায় তপনু তারকা, আবরণ সব দূর করো হে, মোচন করো তিমির জগৎ আড়ালে, দেখো না বিরলে, লুকায় না আমরারে, মহিমা মাঝে তোমার গৃহের দ্বার খুলে দাও, তোমার দেখা পাবো বলে এসেছি যে সখা, তোমার দেখা পাবো বলে এসেছি যে সখা, শুনো প্রিয়তম হে, কোথাও লুকাই তবু গোপন বিজন গৃহে লয়ে যাও, তোমার দেখা পাবো। আহা, আমি এখানে একটু বলি, অনেক মানুষ যারা বলছেন আমাদের আড্ডাটা তাদের ভীষণ ভালো লাগছে, গানটা আচ্ছা। ভালো লাগছে। এবং আপনাদেরকে এটা জানিয়ে রাখি, যেহেতু একটা রবিবার, একটা সুন্দর দিন, এই দিনটাতে আমরা একটু আড্ডা দিতে, অনুষ্ঠান করতে পছন্দ করি, ভালোবাসি, যে কারণে আজকে সেরকম জমে উঠেছে। একদম। এই প্রসঙ্গে একটা কথা বলি, এই ঘরের যেরকম বলছিলাম যে ঘরের একটা বেশ শান্তিনিকেতনী একটা ফ্লেভার রয়েছে। এবং ওর কাছে এসে জানলাম যে বাংলা নিয়ে পড়াশুনো, একদম। তারপরে রবি গান। ঠাকুরের গান গাইবে বলে ওর আবার পড়াশুনো করতে ইচ্ছে হয় এবং তোমার চলে যাওয়া শান্তিনিকেতন। অতএব একটি মানুষ যে রবি ঠাকুরের গান গাইছে, শান্তিনিকেতনে থাকছে এবং তার সেখানে বেড়ে আসলে শান্তিনিকেতনে আমার মায়ের মেজ পিসি মশাই ছিলেন সঙ্গীত ভবনের ক্লাসিক্যালের প্রফেসর, আচ্ছা শ্রী যামিনী চক্রবর্তী। আচ্ছা, তখন মোহদ্দির সময়কার, মোহদ্দি একটা বই আছে, মোহদ্দি সেই বইতে একটা ছবি দেওয়া আছে, মোহদ্দি শান্তিদা বসে রয়েছে, যামিনী চক্রবর্তী আছেন, উনি ছিলেন সঙ্গীত ভবনের ক্লাসিক্যালের প্রফেসর। তিনি হচ্ছেন আমার মায়ের মেজ পিসি মশাই। আচ্ছা, আর আমার দাদু আমার মায়ের বাবা শান্তিদেব ঘোষের খুব কাছের ছাত্র ছিলেন। আচ্ছা, শান্তিনিকেতনে গেলে আমার দাদু আমার মায়ের বাবা যে দাদু, মামাবাড়ির দাদু, তার কিন্তু ছিল বদলির চাকরি এবং বোলপুরে দীর্ঘকাল দাদু ছিলেন ওই অঞ্চলে। তখন কিন্তু দাদু কিন্তু শান্তিদেব ঘোষের দীর্ঘকাল গান শিখেছিলেন এবং আমার দাদু কিন্তু বিশিষ্ট সঙ্গীতজ্ঞ এবং আমার দাদুর নাম স্বর্গীয় শ্রী হেমেন্দ্রনারায়ণ চৌধুরী। আমার কিন্তু গানটার উৎস কিন্তু আমার মায়ের দিক থেকে, আমার মা, আমার মাসিরা, আমার দিদা, দাদু, এরা কিন্তু প্রত্যেকে সারা জীবন সঙ্গীত চর্চা করেছেন একই রকম ভাবে, আজও তারা করে চলেছেন। দিদার বয়স হয়েছে, দাদু মারা গেছেন, মাসিরা আছেন, এইটা কিন্তু আমার একেবারে উৎস।
কারণ ওই যে বললাম না যে দিদি না একটা কথা বলতেন, সুচিত্রাদি বলতেন কি যে তুই যত বড়ই হোস না কেন তুই না সবসময় তোর উৎস সম্পর্কে অবগত থাকবি। একদম খুব বড় কি বড় কথা এটা, হ্যাঁ, যে সত্যি তোর কথা। উৎসটা কোথায় এটা যদি চিরকাল মনে রাখিস তাহলে তুই কোনো উপড়ে পড়বি না। দেখবি নারকেল গাছে বললে নারকেল গাছের গোড়াটা দেখবি অনেক দূর, নারকেল গাছ কিন্তু অনেকের থেকে লম্বা কিন্তু সহজে ঝড়ে পড়ে না, অনেক গাছ পড়ে যায়। নারকেল গাছ কিন্তু তার উৎস সম্পর্কে আমার প্রত্যেকে বেড়ে ওঠাটা কোথায়, আমার শুরুটা কোথায়, সেই আমার মানে উদ্দীপনাটা প্রত্যেকে এলো। মানুষ পরবর্তীকালে অনেক বড় বড় মানুষের সান্নিধ্য পায় না সেটা পরের কথা, কিন্তু আমার শুরুটা প্রত্যেকে যারা আমাকে শুরু করিয়ে দিল বলেই তো আমার শুরু হলো, আমি তার ভূমিষ্ঠ হয়েই শুরু করিনি। তো সেইটা কিন্তু এনি স্ট্রিম, নট অনলি গান, শুধুমাত্র গান নয়, সর্বক্ষেত্রে আমাদের মনে হয়, একটু মনে রাখলেই মনে হয় আমরা জীবনে খুব তাড়াতাড়ি প্রতিষ্ঠিত হতে পারবো। জীবনের প্রতি ক্ষেত্রে গুরুদের এই যে তাদের যে গাইডেন্স, তারা যেভাবে আমাদের গাইড করছে, প্রতি মুহূর্তে তুমি সেই উপমাগুলো টানছো এবং তোমার প্রাত্যহিক জীবনেও সেগুলো এত সুন্দর তোমাকে এগিয়ে নিয়ে যেতে প্রতি মুহূর্তে মনে হয়, প্রতি মুহূর্তে। আমি সবসময় বলি সুচিত্রাদি কিন্তু আমার কাছে শুধুমাত্র সঙ্গীত বটেই নয়, উনি না আমার একটা জীবনের দার্শনিকের মতো, মানে আমার একদম একটা ফিলোসফারের মতো, পথপ্রদর্শক, যে সবসময় নানা রকম ভাবে যে চলার পথটা এরকম মসৃণ হয়। আচ্ছা, যদি তোর ডাক শুনে কেউ না আসে এই গানটা, মানে এটা তো তুমি গাইবেই, মানে এটা তো অলরেডি মানে অনুরোধ এসে গেছে অয়ন্তি ঘোষ, যদি তোর ডাক শুনে কেউ না আসে, মানে এটা হলে কি হয় যেন মনে হয় আমরা প্রত্যেকে সবাই মিলে গাইতে শুরু করতে পারি। চাই তো অনেকেই, কিন্তু সবাই যে সবসময় করে উঠতে পারি তা তো নয়। আর এই সমস্ত আড্ডা হতে হতে বলি, আপনারা চায়ের কাপটা নিয়ে আসুন, বুঝলেন তো? আমাদের অলরেডি একটা ফ্যান্টাস্টিক চা খাইয়ে দিয়েছে, এরপরেও তো আবার অবশ্যই, এবং টাটা এখনো বাকি আছে, পরে আসছে টাটা হবে। আমি বলেছি টাটা খেয়ে তবে কিন্তু টাটা হবে না। আরে সঞ্চালকের কথা বলে সবাই ওই বলে দিচ্ছে কি যে হবে সব জায়গায়। চলো যদি তোর ডাক শুনি। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা
গান কোথাও একটা মন্ত্রের মতো, একদম। মানে আমাদের এটা আমরা প্রতিদিন ওই আবারও সেই দিদির কথা, দিদি বলতেন গীতা পড়ার দরকার নেই, সকালে গীতবিতান পড়ো, আহা গীতা না পড়ে গীতবিতান পড়ো, তাহলেই গীতা হবে। গীতার বিতান। হ্যাঁ, গীতার বিতান, হ্যাঁ, সত্যি। আর একজন কোন বিপ্লবী বলেছিলেন, মনে পড়ছে নামটা, তাকে দীপান্তরিত করা হচ্ছে সেলুলার জেলে, সে বলেছিল দীপান্তরিত হবে আপনার সবাই কি চাই, গীতবিতান দেবেন। আমি ঘরে জেলের মধ্যে বসে ওই বইগুলো পড়বো, তাহলে আমার ডিপ্রেশন কেটে যাবে। একদম। আমি এবার একটুখানি আপনাদের কমেন্ট গুলো পড়ি। হ্যাঁ, অনেকেই শুনছেন, প্রচুর মানুষ দেখছেন। কৌশিক সেন চৌধুরী দেখতে পাচ্ছি, দীপিকা পোদ্দারেরা দেখছেন। কৌশিক সেন চৌধুরী আমার পুনশ্চ উত্তরবঙ্গ বিভাগ, সেখানকার তারবাদ্য সংগীতকার, নর্থ বেঙ্গলের আমাদের পুনশ্চ। অত্যন্ত আনন্দ করে আমি ওখানে গান শেখাই, সবাই এত ডিভোশন। অনেকেই রয়েছেন নর্থ বেঙ্গল ক্লাসের ক্লাস কোঅর্ডিনেটর শ্রীমতী মনিকা ঘোষ সাহা, উনি অনলাইনে রয়েছেন। সুইটি দাস বলছেন যে আজকের অনুষ্ঠান একদম অন্যরকম, ভীষণ ভালো লাগছে। সুতি আমার বাসাতে আমার পুনশ্চর অন্যতম, আমার প্রিয় ছাত্রী। এদিকে আমাদের বিংশতি তো আমার ছোট বোন, অনেক দিনের পরিচয়। বিংশতি আমাদের চিরকালের। ও বলছে পুনশ্চ পরিবারের পক্ষ থেকে আজ সন্ধ্যায় সুপর্ণাদি, পার্থদা এবং সর্বোপরি আমাদের শ্রদ্ধেয় গুরুজি শ্রী দর্পনারায়ণ চট্টোপাধ্যায়ের প্রতি রইল অনেক শুভেচ্ছা, অভিনন্দন। এমন এক সুন্দর সাংগীতিক সন্ধ্যা উপহার পেয়ে বড় আনন্দিত ও কৃতজ্ঞ। তুই তো সঙ্গে রয়েছিস বিংশতি, কিছু বলার নেই, মানে থাকতেই হবে, এটা আমাদের আনন্দের বিষয় গান গাওয়া। দেবযানী চৌধুরী বলছেন বা খুব সুন্দর, নর্থ বেঙ্গলের। শ্রাবণী সেন দাশগুপ্ত যিনি দেখছেন। সুরজিৎ রায়, বিশ্বভারতী অধ্যাপক, আমাদের অত্যন্ত শ্রদ্ধার মানুষ। ও আমাদের অন্তরা দাসের আমাদের কবিতার মানুষ, আমরা চিনি আমাদের ওয়েতে। সুরজিৎ দা হ্যালো, মানে সৈয়দের সাথে আমরাও অনুষ্ঠানে বসেছি। খুবই গুণী, ভালো মানুষ। আচ্ছা, মধুমিতা লাহিড়ী আমার বৌদি, আমার একমাত্র বৌদি মধুমিতা লাহিড়ী। জমজমাট আজ সন্ধ্যে, সিরিয়াসলি মানে আড্ডাটা তো একেবারে জমে ক্ষীর বহুক্ষণ থেকে, মানে এটা তাছাড়া আর বলা গেল না। আপনারা বুঝতে পারছেন না, মানে ওই যে বললাম না যে কি গান গাওয়া হবে, গানটা দর্পণ মধ্যে এত আনন্দের একটা ধারার মতো বয়ে চলে যে ওর কাছে কিন্তু সেরকম ব্যাপার নেই যে আজকে এইগুলোই গাইতে হবে, সেটা না কোনোদিন। আর সুজাতি বলতেন যে কখনো গান ঠিক করে মঞ্চে উঠবি না, মঞ্চে উঠে অডিয়েন্স দেখে গান গাইবি। অডিয়েন্স দেখলে তুই বুঝতে পারবি অডিয়েন্স কেমন, অডিয়েন্সের স্ট্যান্ডার্ডটা কেমন, অডিয়েন্স দেখালেই বুঝতে পারবি, তখন তুই গান ঠিক করবি। দেখলে তো গান কেউ ভালো হবে। এখন যেমন অডিয়েন্সকে আমরা দেখতে পাচ্ছি না ওইভাবে, মানে আমার মাধ্যমে তো যাচ্ছে যেটুকু হচ্ছে। আচ্ছা, তুহিন শুভ্র নাগ, তিনি বলছেন অসাধারণ লাগছে অনুষ্ঠান। অয়ন্তী ঘোষ, অনেক অনেক ধন্যবাদ, আমি এই গানটা পারফর্ম করেছিলাম, খুব ভালো, মন ভরে গেল, বলছে দেবযানী চৌধুরী চক্রবর্তী। সায়ন্তী ব্যানার্জি, একদম অন্যরকম অনুষ্ঠান, দর্পদার গান, তবলায় পার্থদা আর সুপর্ণাদি, সব মিলিয়ে একদম জমজমাট। এরকম একটা জমজমাট সন্ধে উপহার, এটা পুজোর আগে একটা চমক আর কি। হয়তো এরপরে আরো চমক আসবে, কিন্তু আজকে দিয়ে সূচনা, একেবারে শুভ সূচনা। এবং এই সূচনায় কোভিডকে মোটামুটি একরকম ছোট্ট করে বুড়া আঙুল দেখিয়ে, কোভিডকে দেখুন আমরা মোটামুটি যা নির্দেশাবলী চলছে, আমরা 1 অক্টোবর থেকে মোটামুটি আমাদের ওপেন পারফরম্যান্স উন্মুক্ত প্রেক্ষাগৃহ, কিন্তু এই যে কনসেপ্টটা তার মধ্যেও ভেবে ফেলেছে, এটা ভালো লাগছে। আমরা প্রত্যেকে, আমি পার্থদা, আরো বিশিষ্ট মানুষজনেরা এই পেজ থেকে, যদিও আজকে আমরা কিন্তু পুনশ্চ পেজ থেকে লাইভ নেই, চট্টোপাধ্যায়ের পেজ থেকেই রয়েছে, কিন্তু এটাই আমাদের কথা হয়েছিল যে আড্ডা হবে, গান হবে, কথা হবে, এবং আপনাদের এই সমস্ত কথা আপনাদের সঙ্গে আমাদের আদান প্রদান হবে। প্রত্যেকে আমি যেটা বুঝতে পারছি যে প্রত্যেক খুব এনজয় করছে, আমার তাই মনে হয়। এবং আজকে এনজয় তো অবশ্যই করছি, এবং যাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি তাদের কথায় আমরা আরো একটু বেশি করে যাবো, সেটা নিয়ে যাবো। তবে ওই যাওয়ার আগে, তোমার গুরুদের কাছে যাওয়ার আগে আমি তোমাকে বলি, অনেক ছোটবেলায় মানে প্রত্যেকের বাবা মাই তো চেষ্টা করে, যেমন আমার ছেলে মেয়ে সন্তানরা ভালো গান শিখবে, কবিতা শিখবে, তো আমার মাও চেষ্টা করেছিলেন যে রবীন্দ্রসঙ্গীত মেয়েও শিখবে, কিন্তু সে তো মানে সুর নেওয়া হলো না। কিন্তু সেই সময় আমি যার কাছে যেতাম তিনি একটি গান খুব সুন্দর করে শেখানোর চেষ্টা করেছেন, আমার মাথায় আছে ওই গানটি, ওই
ও তো রাশালতা পড়বে ছিঁড়ে, হয়তো বা ফল ফলবে না, তোর আপনজনে ছাড়বে তোরে। তাহলে ভাবনা করা চলবে না। তোর আপনজনে ছাড়বে। হবে না? অবশ্যই। এবং আবারও ফলের গানে আহা, আমরা চলে যাই। দেখুন এসব কিন্তু প্ল্যানই ছিল এবং না। দুই দুই চার, কারণ ও যে গানটি অনুরোধ করছে এটা কিন্তু দিদির খুব পেটেন্ট। হ্যাঁ হ্যাঁ অবশ্যই এবং অবশ্যই, মানে একদম, এটাই, একদম। এবং খোল নিয়ে সুবর্ণা তো রিসাইটেশনে এক্সপার্ট। এক্সপার্ট। তারা expert, এই গানটা শিখে মনে হয় তুমিও করতে পারো। সত্যি সত্যি বাবা, একদম। বাবা, ঘরে দরাজ গলার পাশে আমি। এমা কি যে না, না, চলো। না যদি আড্ডা দিই। চলো, চলো। আহা, কত সত্যি, কি চরম সত্যি। তোরা মন জলে ছাড়বে তোরে, তা বলে ভাবনা করা চলবে না। তোরা মন জলে ছাড়বে তোরে, তা বলে ভাবনা করা চলবে না। ও তোর আশালতা পড়বে ছিঁড়ে, আশালতা পড়বে ছিঁড়ে, হয় তোরে ফল করবে না, হয় তোরে ফল করবে না। তা বলে ভাবনা করা চলবে না। জলে ছাড়বে তোরে, তা বলে ভাবনা করা চলবে না। আসবে পথে আধার নেমে, তাই বলে কি রইবি থেমে। আসবে পথে আধার নেমে, তাই বলে কি রইবি থেমে। অতি পারে পারে জ্বালবি বাতি, পারে পারে জ্বালবি বাতি, হয়তো বাতি জ্বলবে না, হয়তো বাতি জ্বলবে না। তা বলে ভাবনা করা চলবে না। তোরা মন জানে ছাড়বে তোরে, তা বলে ভাবনা করা চলবে না। শুনে তোমার মুখের বাণী আসবে ঘিরে মনের কানি। শুনে তোমার মুখের বাণী আসবে ঘিরে মনের কানি। হয়তো তোমার আপন ঘরে বাসা নিয়া বলবে না, হয়তো তোমার আপন ঘরে বাসা নিয়া বলবে না। ভক্ত দুয়ার দেখলি বলে অমনি কিন্তু আসবি চলে। ভক্ত দুয়ার দেখলি বলে অমনি কিন্তু আসবি চলে। তোরে বারে বারে ফেলতে হবে, বারে বারে ফেলতে হবে। হয়তো দুয়ার টলবে না, হয়তো দুয়ার টলবে না। তা বলে ভাবনা করা চলবে না। তোরা মন জানে ছাড়বে তোরে, তা বলে ভাবনা করা চলবে না। ও তোর আশালতা পড়বে ছিঁড়ে, আশালতা পড়বে ছিঁড়ে, হয়তো রে ফল করবে না, হয়তো রে ফল করবে না। তা বলে ভাবনা করা চলবে না। তোরা মন জানে ছাড়বে তোরে, তা বলে ভাবনা করা চলবে না। সাধু সাধু সাধু, মানে কত, মানে একেবারে কঠিনতম সত্য, ওইটাই কিন্তু কি আনন্দের সহজ সঙ্গে করে বলা, সহজ করে বলা। তুমি বারে বারে ঠেলতে হবে, হয়তো দুয়ার খুলবে না, কিন্তু তবু তোমাকে হাল ছাড়লে চলবে হাল না। ছাড়লে চলবে এই দুয়ার কিন্তু কোনো ঘরের দুয়ার না, না, জীবনের দুয়ার। জীবনের দুয়ার। তোমার যে কোনো জিনিসই তোমার আসুক, একবার আশা করলো, হুম। বারবার আসুক, তো হাল ছাড়বে আসবে না। পথে আধার নেমে, তাই বলে কি রইবি থেমে? বারে বারে না না না, জ্বালতে হবে, হয়তো বাতি জ্বলবে না, তাহলে কি হলো? বাতি আবার জ্বালতে হবে। কি এমন হলো? এই আজকে ওই গানটা গাইবো তো, ওইটা যে আজই বিজনগড়ের নিশিতি রাতে গানটা সাংঘাতিক একটা গল্প, যে শুধু যদি বলতেন যে রবীন্দ্রনাথের গানের প্রোনাউন্সিয়েশন যে কতটা গুরুত্বপূর্ণ, কতটা গুরুত্বপূর্ণ সেটা এই গানটাতে একটা ছোট্ট উপমার মধ্যে দিয়ে আমি বলছি। গুরুদেব তার ছোট মানে শেষ শোক যখন তার পেলেন, তার কন্যাকে তিনি শ্মশান থেকে পুড়িয়ে বাড়িতে ফিরেছেন। জয়সকল বাড়ি তার ইজি চেয়ার আছে, সেটা এখনো আছে, সেখানে তিনি বসে আছেন। তখন তিনি লিখছেন
গানটা সবাই একেবারে শোকসভায় ভাবি বিভোরে বিজন ভরে শুরু করে, কিন্তু যদি গানটার পটভূমিকাটা সবাই শোনে, গুরুদেব লিখছেন, আজি বিজন ঘরে নিশীথ রাতে আসবে যদি শূন্য হাতে, আমি তাইতে কি ভয় মানি। বড় বড় শিল্পীরা গেয়েছেন এই প্রনাউন্সিয়েশন, আমি তাইতে কি ভয় মানি, জানি জানি বন্ধু, আমি তাইতে কি ভয় মানি, কোশ্চেন মার্ক, না ভয় মানি না, জানি বন্ধু জানি, তোমার আছে তো হাতখানি, তুমি আমার জীবন থেকে সমস্ত কিছু কেড়ে নিয়েছো, তুমি যদি ভেবে থাকো যাতে আমি খুব জব্দ হয়েছি, তুমি খুব ভয় পাচ্ছ, ভুল ভাবছো। ঈশ্বরকে বলছেন বলছো তুমি ভুল ভাবছো, তুমি আমার কাছে সব কেড়ে নিয়ে তোমার হাত থেকে শূন্য, কিন্তু আমি ভয় পাইনি। কেন পাইনি বলো তো? হোক তোমার হাত তো শূন্য, তোমার হাত তো আছে, তুমি সে হাত তো গুটিয়ে নাও নি। অন্তরায় বলছেন, চাওয়া পাওয়ার পথে পথে দিন কেটেছে কোনো মতে, এখন কি, এখন সময় হলো তোমার কাছে আপনাকে নিয়ে আনি। এখন আমি আত্মসমর্পণের সময় জায়গায় এসে গিয়েছি, এখন কি পেলাম, কি চেয়েছিলাম, সেই হিসাব নেই, এবং তাতে আমি ভীতও নই। দর্প এই ঠিক তুমি যে গল্পটা শুরু করলে, গানের গল্প, আমার একটা জিনিস মাথায় তোমাকে বলি, বলো। সেটা এই যে আমরা তিনজন বসে আড্ডা দিচ্ছি, এই অতিমারি সিচুয়েশনে তো চলে যাবে, একটা অনুষ্ঠান এরকম হোক না যেখানে শুধু গানের গল্প হবে। আমার তো মনে হয়, আমি তো বলেছিলাম যে গানে গল্প, গানের যে গল্পগুলো আছে, পটভূমিকা তুমি গুরুদের কাছ থেকে জানতে পেরেছো, তোমার নিজের উপলব্ধি, এবং বহু ঠাকুরের গান তো আমাদের বারংবার মানে জীবন কত আছে, এবং গুরুদেব যে কত রসিক ছিলেন তারও প্রমাণ। যে তপতি নাটকের মহড়া হবে, শান্তিনিকেতন থেকে দল এসছে কলকাতায়, বিরাট রিহার্সাল চলছে, হই হই রইলি ব্যাপার, এর মধ্যে গুরুদেবের গলা একদম বসে গেছে, একদম গলা বসে গেছে, কিছুতেই গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। সবাই বলছে গুরুদেব এই পাঁচনটা খাও, এই পাঁচনটা খাও, এই পাঁচনটা খাও, যেটা গুরুদেব তাই খেয়ে যাচ্ছে, কিছুতেই গলা ঠিক হচ্ছে না। সেই রাত্রে গুরুদেব লিখলেন, আমার কণ্ঠ হতে গানকে নিল ভুলায়, সে যে বাসা বাঁধে মনের কুলায়, মনের মধ্যে সুখটা রয়েছে, কিন্তু গলা দিয়ে তো সে বেরোচ্ছে না। মানে এরকম বহু জিনিস আমরা পেয়েছি, আমার উপমার মধ্যে আমাদের আছে। তো এই হলো কথা। প্রচুর মানুষ বলছেন তাদের ভীষণ ভালো লাগা হচ্ছে। মাধবীলতা বলছে, সাধু সাধু মুগ্ধ হয়ে শুনছি, আমরাও মুগ্ধ হয়ে শুনছি, এবং আপনাদের মানে সমস্ত মতামত সবচেয়ে পড়ে উঠতে পারছি তা নয়, আমি পড়ছি, আমি অল্প অল্প করে দর্প এবং পার্থদার কাছে পৌঁছে দিচ্ছি। কি সুন্দর গাইলে বলছে, সুন্দর, মানে এটা আমরা কমন নিয়ে নিয়েছি যে দর্প খুব ভালো গাইবে, সুন্দর গাইবে। আসলে আমরা ওই আপনাদের বললাম না, এরকম একটা অনুষ্ঠান হয়তো খুব শিগগিরই করব, যেখানে রবি ঠাকুরের গান এবং সেই গানের গল্প, যেগুলো আমরা জানি বা আমরা জানি না, আমরা জানতে চাই, যাতে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের যে কোনো লেখা, গান হোক, কবিতা হোক, যাই হোক না কেন, আমাদের জীবনবোধকে তো প্রসারিত করে, সেটা যেন আরো বেশি। আরেকটা কথা এই প্রসঙ্গে মনে পড়ে গেল, যদি বলতেন যে গানটা তুই 10 বছর বয়সে গাইছিস না, সে গানটা যখন 30 বছর বয়সে গাইবি, একই গান তুমি নতুন লাগছে। একদম তাই, একদম। উপলব্ধিটা যত পাকবে তোমার গানটা তত একদম 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 ঠিক ঠিক। আর আপনারা দেখেছেন একটা আজকের অনুষ্ঠানের মজা রয়েছে, কিন্তু আজকে কিন্তু মানে আমরা তিনজনই পারফর্ম করছি, তিনজনই কথা বলছি, না না শুধু গানটা আমরা গাইছি না, মানে এই যে তিনজনের পার্টিসিপেশন, এইটা একটা খুব, গানটা গাইছি, ও গাইছে মুখ দিয়ে, আমরা গাইছি মনে এরকম। তুমি যে গানটা বললে, গানটা যে মানে অসাধারণ একটা পোয়েটিক গান, এটা তুমি বললে, তার মানে তোমার মধ্যে সেইটা তো চলছে, গানটা চলছে বলে তুমি গাইছো। আর ওই গানটা যখন কোন জায়গাটা ব্রেক করব, কি করব, সেই জায়গাটা আমাকে ভেতর না গাইলে আমার সেই জিনিসটা আসে। তিনজন গাইছি, শুধু আমরা তিনজন গাইছি না, ওপারে যারা আছে তারাই হচ্ছে কিন্তু আসল, এক্স্যাক্টলি। আমরা তো কিছু পারফর্ম করছি, করার জন্য করছি, বা আমরা যখন কোনো প্রোগ্রাম বাজাই, হয়তো আমরা কিছু রেমুনারেশন পাই, কিন্তু শ্রোতা যারা শুনতে আসে তারা কিন্তু টিকিট কেটে শুনতে আসে, মানে আমাদের সমৃদ্ধ করছেন ওনারা। একদম একদম। তার জন্য আপনারা যারা আমাদের সঙ্গে রয়েছেন, মানে 6:30 থেকে এখন প্রায় 7:30 1 ঘন্টা, তাদের কাছে আমাদের আন্তরিক কৃতজ্ঞতার জায়গা, যে এরকম একটি সময়ের মধ্যে আমরা যারা এই আয়োজনটা করতে পেরেছি, আপনারা আমাদের সঙ্গে রয়েছেন, এটা আমাদের অনেক বড় পাওয়া। এবং আপনারা এই যে
প্রতিনিয়ত আমাকে জানাচ্ছেন যে আপনাদের ভালো লাগা হচ্ছে, এটা যে আমাদের কতটা প্রেরণা দিচ্ছে সেটা আপনাদের হয়তো সেভাবে বলে বোঝানো যাবে না। আমরা বলতে পারি কি করে, গানের মধ্যে দিয়ে। একদম। চলো এবার একটা একটু উৎসব মেজাজের আরেকটা কিছু হবে কি? উৎসব মেজাজের কথা বলতে তো আমি গাইতেই পারি, কিন্তু আরেকটা যেটা সবসময় গাইতেন দিদি, সেটা একটু গাইতে ইচ্ছে করছে, তারই পছন্দের দিনের বেলায় বাঁশি তোমার বাজিয়েছিল মানুষ।
সঞ্জয় বাবু বলছেন গানের পরও সত্যি পাওয়া গেল। সেটা প্রথম থেকেই আমরা পাচ্ছি। অদিতিদি বলছেন আহা, দেবযানী চৌধুরী চক্রবর্তী বলছেন অপূর্ব। এছাড়াও গানের রিকোয়েস্ট রয়েছে অনেকের, আবার আমাদের আড্ডাটাও ভীষণ, তিনজনের ভীষণ আড্ডাটা পছন্দ হচ্ছে। আচ্ছা, আড্ডা আড্ডা বাঙালি মাত্র আড্ডা হবে, এতে কোনো কথা নেই। না না, আর ভ্রমণ পিপাসু। হ্যাঁ, ভ্রমণ আচ্ছা, পিপাসু। আমাদের কিন্তু শুধু অনুষ্ঠান যে বন্ধ তা না, আমাদের বেড়ানো বন্ধ। হ্যাঁ, বেড়ানো বন্ধ। বাঙালি পায়ের তলায় কি সর্ষে, হ্যাঁ। সেজন্য মানে বেড়ানো, ইলিশেও সর্ষে, পায়ের তলায় সর্ষে। হ্যাঁ, মানে বুঝতেই পারছেন যে মানে না যেতে পারছি অন্য কোথাও। আমি কিন্তু চরজের এক্সিকিউটিভ বডি, মানে চরজের ট্রাভেল ক্লাব, আচ্ছা। সারা ভারতবর্ষ আমি আমার মাকে সঙ্গে করে নিয়ে বন বন করে ঘুরে বেরিয়েছি এই চরজের সঙ্গে। আচ্ছা। এবং আমার ইলিশ উৎসব আসছে সামনে ফলতায়, ডায়মন্ড সেটা হারবার কবে? ফলতা, সেপ্টেম্বর অক্টোবরের ফার্স্ট উইক, অক্টোবর নেক্সট উইক আর নেক্সট কি। উইকে হুম, কোথাও যেতে পারছি না, সব বন্ধ। বলছে ইলিশ উৎসব, হ্যাঁ। পাবো কোথায়? হ্যাঁ, সত্যি। মানে গিয়ে খাবো কি করে, না। ফলতাতে যাবোটা কি করে? সবথেকে পুরীত হয়ে যায় কি মুশকিল। হ্যাঁ, না 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 না, ওসব এখন ওসব স্থগিত থাক, মুলতবি থাক, বরং চলুক গান একটু একদম। গান করে আমরা গান শুনি। গান শুনি, হ্যাঁ। আহা, অপূর্ব সুন্দর লাগছে মানুষজনের। আমার খুব প্রিয় গান, আচ্ছা তোমার একটা গানের রিকোয়েস্ট ছিল। আচ্ছা, বলছি জগত জুড়ে উদার সুরে আনন্দ গান আচ্ছা। হচ্ছে। সেটা তোমার request। আসলে অনুরোধ যে করেছে তাকে ধন্যবাদ, কারণ আমরা কোনো পাতলার কণ্ঠে হাতে পাখো আজ শুনিনি না। হ্যাঁ, জগৎ শুনে মানেই কিন্তু সেই ধ্রুপদাঙ্গ এবং হ্যাঁ। তীব্রতার এবং পাখো আছে। স্বাতী ভট্টাচার্য গাঙ্গুলি তিনি আচ্ছা। রিকোয়েস্ট করেছে হুম। জগত জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে, একটু আনন্দ গান আমরা চাইছি যে সে গান কবে গভীর রবে বাজবে হিয়া মাঝে। বাজিবে হিয়া হ্যাঁ, মাঝে। সত্যি। হোক, হোক। জগৎ জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে। জগৎ জুড়ে উদার সুরে
শিল্পীকে আমার অভিবাদন, এবং আমি অভিবাদন জানাতে চাইছি যারা আপনারা শুনছেন পরপর। পার্থদা অসাধারণ, গান বাদ্য কথা সুন্দর। শ্রুতি দাস, অদিতিদি বলছেন অপূর্ব, পারমিতা বলছে জগত জুড়ে উদার সুরে গান আমাদের যেন অতিমারি পরবর্তী সুসময়ে পৌঁছে দিচ্ছে। তিন গুণী মানুষকে আমি সত্যি কথা বলছি। পারমিতা দি আমার খুব প্রিয় দিদি, ও আমার ভীষণ প্রিয় মানুষ, আমার ছাত্রী, কিন্তু ওর এত সুন্দর রবীন্দ্র চর্চা, মানে রবীন্দ্রনাথকে নিয়ে এত পড়াশোনা এবং এত রবীন্দ্রনাথের প্রতি ভালোবাসা আমাদেরকে সবসময় মুগ্ধ করে। মানে পারমিতা চক্রবর্তী, এরকম বহু গুণী মানুষ আছে। মানে আমি খুব ছাত্রছাত্রী ধনী, মানে আমার বয়সটা তো অত্যন্ত, এই বয়সে চুপ করে যা, বয়স নিয়ে আমরা বয়সের পেছনে যাচ্ছি না। অর্পিতা দেখছে, ও খুব একটি গুণে শিল্পী, ও বলছে আহা শুনছে। বিবেক কর লিখছে, সুবর্ণা, দর্পনারায়ণ চট্টোপাধ্যায়, পার্থদা, তিনজনকে অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা। এগুলো না আমাদের কাছে অনেক 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 আনন্দের, অনেক পাওয়া। আচ্ছা, আহা অপূর্ব, স্বাতী ভট্টাচার্য, অর্চনা ব্যানার্জি আছে। অর্চনাদিকে আমি জানাই আমার শ্রদ্ধা। শান্তিনিকেতনের বহু পুরনো মানুষ অর্চনাদি, সেই মোহনমাসির সময়কার মানুষ, এবং অর্চনাদির মতন মানে মানুষ আর বিশেষ আমাদের মধ্যে নেই। শান্তিনিকেতনের পুরনো শান্তিনিকেতন বলতে আমরা সেই যেটা বুঝি, তখন কোথায় জন্মায়নি, কিন্তু অর্চনাদিকে দেখলেই সেই জন্য সেই পুরনো শান্তিনিকেতনের কথা মনে পড়ে যায়, সেই মোহনমাসির সময় কথা, সেই বাচ্চা মাসির সময়কার কথা। আমরা কি সেরকম কিছু কথা শুনবো হয়তো কথা, কিন্তু তার আগে বলি শুধু কবিতার জন্য সৌরভ আমাদের কবিতার জগতের মানুষ, ও বলছে ও যে মানে না মানা হবে নাকি? নিশ্চয়ই ও যে মানে না মানা গানটা গাইতে গিয়ে গল্পের কথা মনে পড়ে যাচ্ছে। মোহনমাসির স্মরণে ডাক টিকিট প্রকাশ রবীন্দ্র সদনে হবে। আয়োজনে মিতালি বাংলাদেশ, ভারত বাংলাদেশ সাংস্কৃতিক সংস্থা মিতালি। তো উক্ত অনুষ্ঠানে বিশেষ আসনে এসেছেন তৎকালীন মাননীয় মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তিনি এসে প্রথমে একটু ঘুমা টানলেন সুচিত্রা কণিকার গান। সুচিত্রার গান বলছেন উদাত্ত সূর্য, মোহতের গান স্নিগ্ধ চাঁদ বলেই বলছেন যে এই যে মানে না মানা, বিধুর বিকল হয়ে খেপা পবনে ফাগুন করেছে হাহা ফুলের বনে। এই হাহা মোহদ্দির মতন কেউ বলতে পারবে না, সত্যি কেউ পারেনি। এই হাহাটা মোহদ্দির মতন কেউ বলতে পারবে না। এটা মানে বুদ্ধদেব ভট্টাচার্য দাঁড়িয়ে বলেছিল রবীন্দ্র সদনে, ভারত বাংলাদেশ ডাক টিকিট প্রকাশ অনুষ্ঠানে মোহদি চলেই গেলেন, তখন মোদি চলে গেছেন 2000 সালে, মোদি চলে গেলেন 5 এপ্রিল। এটা মনে হয় 2001-2 করে মনে হয় হবে, আমার কাছে এক্সাক্ট তারিখটা ছিল 12 অক্টোবর, কারণ ওইদিনকে মোদির জন্মদিন। এই আর কি। তো মোদিটা এত গানটা শুনি একটা ডেট বলতে যে একটা সেটা হচ্ছে যে সুচিত্রাদির জন্মদিনের দিন আমরা আকাশহাটে গেলাম যখন, সেই দিনই খবর পেলাম আমরা ওখানে বসে যে পূর্বাদিনী, তখন অগ্নিমদা একটা খুব ভালো কথা বলছে যে এর থেকে ভালো শ্রদ্ধা আর কি হতে পারে। মানে গুরুর জন্মদিনের দিন চলে যাওয়া, মানে ওই দিনই আমার মনে হচ্ছে মানে হাত ধরে যেন উনি নিয়ে গেলেন। না, আমি তো দেখলাম যে সুচিত্রা যেন তার প্রিয় ছাত্রীটিকে তার নিয়ে নিলেন। এটা ভাবা যায় না, একটাতে মানে দুটো কিরকম। আর রবীন্দ্রনাথের গানে তো তোমরা জানোই সবসময় উনি উত্তরণের কথা বলে গেছেন, চিরকাল বলেছেন আরেকটা জন্ম, আরেকটা শুরু, একটা মানে একটা শেষ করে একটা শুরু করছি আমরা। ঠিক সেই রকম এসে সুচিত্রাদির তো বহু কথা আছে, গল্প বলছে তুমি তো। আর সুচিত্রাদির জন্ম তো ট্রেনে, এটা একটা বিরাট গল্প। সুচিত্রাদির জন্মটা ট্রেনে, যে যে জন্মটা কিন্তু ট্রেনে, যে গুজানজি স্টেশন সুচিত্রাদির মায়ের প্রসব যন্ত্রণা উঠলো, তখন ট্রেন প্রচন্ড স্পিডে চলছে। তখন সুচিত্রাদির বাবা করলেন কি, একটা কাগজে লিখলেন যে আমার স্ত্রী প্রসব যন্ত্রণায় কাতর, বিশেষ সাহায্যপ্রাপ্ত বলে ট্রেনটা যখন ট্রেনটা দাঁড়াচ্ছে না, স্পিডে চলছে থ্রু ট্রেন, ট্রেন থেকে চলন্ত ট্রেন থেকে যখন ট্রেনটা প্ল্যাটফর্ম অতিক্রম করছে, ট্রেন থেকে স্টেশন ঘরে ছুঁড়ে মারলে, একটা ঢিলে বেঁধে, কাগজটাকে ঢিলে বেঁধে স্টেশন মাস্টারের ঘর থেকে ছুঁড়ে মারলে ট্রেন থেকে ওনার ঘরে। পরে স্টেশনে ট্রেন দাঁড়িয়ে গেল। যে স্টেশনে ট্রেন দাঁড়ালো সেই স্টেশন বিহারের একটি স্টেশন গুজানজি। সেই জন্য সুচিত্রাদির ডাক নাম ছিল গজু। শান্তিনিকেতনের সবাই এদিকে গজু বলে জানতেন প্রথম জীবনে। তখন সুচিত্রা মুখোপাধ্যায়
বিয়ের পরে মিত্র, তখন সূর্যদী ভবানীপুরের বাড়িতে। রবীন্দ্রনাথ তো চলে গেলেন সূর্যদী পড়তে গেলেন শান্তিনিকেতনে সেই বছরের শেষে। তো এই কত স্মৃতি কথা মনে পড়ে যায়। আমার বলছিলাম সেটা বলছি যে সুচিত্রাদির তো একটা মানে ওনার পার্সোনালিটিটাও একটা অন্যরকম ব্যাপার, তাছাড়া সব নিয়ে। আর আমি একটু বলবো যে পূর্বাদির কথা, যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আমি খুব যে বেশি দেখেছি তা নয়, তবে তাহলেও অনেকবার দেখেছি, বহু প্রোগ্রামে পূর্বাদির সঙ্গে বাজিয়েছি। এত একজন উচ্চমানের শিল্পী এবং উচ্চমানের মানুষ, এটা খুব কম পাওয়া যায়। যেমন আমি পূর্বাদির যথেষ্ট মানে গুণীমোহনে পূর্বাদির একটা বিরাট নাম আছে, কোনো সন্দেহ নেই। হ্যাঁ, যদি বা উনি যেরকম দলের শিল্পী সেই রকম কিন্তু উনি আসেন একদম একদম 50% উনি আসেন, একদম 40% আসেন না, সেটা বড় কথা না। আমাদের যারা শিল্পী মানে যারা আমরা রবীন্দ্র মনস্ক, তাদের কাছে কিন্তু পূর্বাদির একটা অন্যরকম এবং এসেই প্রথমে ও তুই আছিস, আমি প্রথমে দিই ভাই বাহ খুব ভালো লাগছে, অ্যাপ্রিসিয়েট করা। বা অনেক সময় বাবা তুই যা ভালো বাজো, তুই যা খুব ভালো বাজো, আমি কি আর গেলাম গাইতে পারবো? এই মানে কিন্তু গানটা তো কোনো কি বলছে সত্যি। এটা কিন্তু এটা আমার কথা বলে না, এটা হচ্ছে বিনয়, একজন শিল্পী। শিয়ান্দাজে তো আমি ওনার কাছে অনেকটাই জুনিয়র, তো ঠিকই কিন্তু এরকম তুই এত ভালো বাজাসাম, এই যে তারপরে গল্প করা, বিভিন্ন রকম ভাবে বিভিন্ন কথা বলা, তা একটা অন্য মানুষ আর শিল্পী দুটোর একই সঙ্গে যদি বলা যায়, পূর্বাদির কথাটা আমাদের স্মরণ করতে হয়। মানে রমাদি, যেমন সুচিত্রাদির খুব আরেকজন প্রিয় ছাত্রী ছিলেন রমাদি, রমাদির সঙ্গে রমাদির সঙ্গে বহু রকমের অভিজ্ঞতা আছে। পূর্বাদির সম্বন্ধে যেটা আজকে যেহেতু পূর্বাদি এর সঙ্গে জড়িত, হ্যাঁ সুচিত্রাদি তো আসেনি, হ্যাঁ পূর্বাদির মানে এটা খুব বড় কথা যে এরকম একটা ভালো মানুষ আমাদের মধ্যে ছিলেন। এখন হয়তো সেই রকম ভাবে নেই, কিন্তু এই যে আমাদের কথার মাধ্যমে উনি রয়েছেন, ঠিকই তো। মানে আমাদের প্রত্যেক দিনের কাজ আমরা কি কতটা সততার সঙ্গে করছি, আজকে তারা চলে গিয়েছেন কিন্তু তবুও আমরা তাদেরকে স্মরণ করছি সত্যি। এবং আমার না মানে মাথার উপর থেকে যে বট গাছগুলো একটা সরে যাচ্ছে পার্থদা, আমার মনে হয় কিছু খোলা আকাশ হয়ে যাচ্ছে। মানে আগে যেমন কেটে কিছু হলে মাথার উপরে তাকালে একটা কাউকে দেখতে পেতাম, যে নিশ্চিন্ত লাগতো, যে একটা কিছু সমস্যা হচ্ছে জিজ্ঞেস করা। সেই মানুষগুলো ক্রমশ আস্তে আস্তে না সরে যাচ্ছে। সেটাই মাঝে মাঝে খুব দুঃখ লাগে যে তাহলে আমাদের কি খুব তাড়াতাড়ি কি আমরা অনাথ হয়ে গেলাম? মানে আকাশ আমার ভরলো আলো, একদম আকাশের আলোটা কিন্তু আছে। ঠিক ঠিক কিন্তু দেখো দরবার একটা কথা বলি, আজকে আমরা কোনো নিরাশার কথা বলবো না, হ্যাঁ মানে আমরা আশার কথা বলবো, কারণ আমরা দীর্ঘদিন ধরে এই অতিমারির সঙ্গে লড়াই করছি। তো আমরা হয়তো জানি আমরা সেভাবে এই বিষয়টার সঙ্গে কিন্তু তাকে কাবু করতে পারিনি, কিন্তু আমাদের মধ্যে আমাদের মাথার উপর তো রবীন্দ্রনাথ আছেন, একদম তিনি আমাদের শক্তি দিচ্ছেন। এবং তার কথায়, গানে, কবিতায় আমরা যারা শিল্পী মহল রয়েছে, যারা ছোট ছোট করে কাজ করে চলেছি, এইভাবেই তো আমরা এই দুঃসময়ের মধ্যে দিয়ে এগিয়ে চলেছি। আরেকটি কথা যেটা না বললে নয়, আড্ডা তো হচ্ছে, কিন্তু এই যে একটু আগে গানের পরে যে কথাগুলো হচ্ছে, পার্থদা বললেন, দর্প বলছে, আমার মনে হচ্ছে একটা ছোট ক্লাস হচ্ছে, যেন একটা শিক্ষণীয় বিষয়। আপনারা, আমি জানি না সহমত পোষণ করবেন কিনা, আড্ডা সেই সঙ্গে আমাদের সমৃদ্ধ হওয়া, এই দুটো মিলে, মাথার উপর রবি ঠাকুর না থাকলে বা এই সমস্ত গুণী গুরুদেবদের আমরা না পেলে হয়তো আমরা হয়তো পারতাম না এটা করতে। সত্যি না, মানে আমার মনে হয় যে মানে যত বেশি আমরা আলোচনা করবো না, তত জ্ঞানগুলো তো বেরিয়ে আসে। এই যে মানুষ সবাই বলছে যে তার সহমত পোষণ করছে, সত্যি তাই। এবং এই ধরনের অনুষ্ঠান এই কারণেই হওয়া দরকার, বারবার হওয়া দরকার। আমরা পার্থদাকে পেয়েছি, মানে পার্থদাকে কিন্তু দেশে বিদেশে, মানে দেশে কম বিদেশে বেশি পাওয়া যায়। আমরা আসার সময় সেই গল্প করছি। এবং আমি কিন্তু দেখেছি, আমি কিন্তু পার্থদা যে মানের শিল্পী, এই মানের শিল্পীদের কিন্তু আমরা এত সহজে পাবো না। কেন তো আমার মনে হয় কি, বড় শিল্পীর সব থেকে বড় ডেফিনিশনটা হচ্ছে বড় মাপের মানুষ। বড় মাপের, দারুণ মানে আমার তো মানে ভালো গান, অপূর্ব বাজনা কিন্তু অনেকেই বাজায় বা গায়, কিন্তু ভালো মানুষ যদি হওয়া যায় তার সঙ্গে না,
তাহলে মনে হয় যেন একদম মানে সোনায় সোহাগা। একেবারে আমি আচ্ছা। পূর্বাদির কথাটা ঠিক এই কথাটাই বলা হ্যাঁ, একদম হ্যাঁ। ঠিক সে কারণে আমি সেটাকে সেই কথাকে এবং না, এই মানার পূর্বাদি কথা চেষ্টা করি। বলতে পারছো দা তাদেরকে হ্যাঁ। আরেকটা কথা, জহুরি কিন্তু জহর চেনে, মানে ভালো মানুষ কিন্তু ভালো মানুষটাকে বুঝতে পারে, চিনতে পারে। আচ্ছা আমার তাই মনে হয়। এরকম কথার পরে একটু মহাবিশ্বে মহাকাশে মহাকালো মাঝে শুনতে হ্যাঁ, আমি তো মহাবিশ্বে মহাকাশে যদি গাই, আমি কিন্তু মহাবিশ্বে মহাকাশে দুটো তাল পর গাইবো। প্রথমে আমি গাইবো তেওড়া তাল এবং তারপরে কিন্তু চলো চলো বিলম্বিত তাল। হোক, চেষ্টা চলো। করি দেখি হয় কিনা। মহাবিশ্বে মহাকাশে মহাকালো আছে। মহাবিশ্বে মহাকাশে
এটা আরেকটা ব্যাপার হচ্ছে কি, আমাকে গল্প মানে ডাকলো কি পরীক্ষা করার জন্য, কিন্তু বুঝতে পারছি না গান বলেনি, তারপর সেখান থেকে যেরকম সেরকম গান সেরকম বাবা আমি একটু বান্ধবী পরীক্ষা সেইটাই আমার বাকি আছে। পার্থদা প্রসঙ্গে বলি, পার্থদা তোমাকে অনেকেই লিখছেন তোমার কবিতা শুনবে। হ্যাঁ না না এই আমার কোনো কথা হলো নাকি, বলছে পার্থদার কবিতা। আচ্ছা, আরেকটা হচ্ছে মহাবিশ্বে মহাকাশে গানটির দ্বিতীয় ধারাটির তাল এবং কোন আঙ্গিকে গাইলেন জানাবেন। দ্বিতীয় ধারাটির তালটি হচ্ছে বিলম্বিত ত্রিতাল, ঠিক বলছি। মহাবিশ্বের বীর উপরে সোম পড়ছে। এটি রাগটি হচ্ছে কল্যাণ, মানে তেওরাটা হচ্ছে ইমন কল্যাণ, আর এইটা হচ্ছে কল্যাণ মানে এটা কল্যাণের উপরে আছে। অবশ্যই ধ্রুপদাঙ্গ, আর তারান্তর, পাঠান্তর এবং সুরান্তর। আচ্ছা, তারপরে বলো। আচ্ছা, বলছে তোমার সব স্টুডেন্টরাই বলছে এই গানটি আমরা এমন ভাবে শিখেছি কোনোদিন ভুলবার নয়। অদিতি দিদি বলছেন অসাধারণ এই গানটি আমাদের গুরুজির কাছে। আসলে আমার একটা প্রোডাকশন আসছে শতকণ্ঠী রবীন্দ্রনাথ, 100 জন একসঙ্গে গাইবে, তার একটি গান। সেই রিহার্সালের কথাও কিন্তু মনে পড়ছে অনেকেরই, অনেকের ক্লাসের কথা মনে পড়ছে। অসাধারণ মন্ত্রমুগ্ধের মতো শোনা। আসলে কি বলুন তো, এই সময় না ক্লাস হচ্ছে, না আমরা আমাদের গুরুদের কাছে যেতে পারছি, সবটাই এই অনলাইনের ভরসা। আর আমাদের ওই পেছনে দেখতেই পাচ্ছে, পেছনে মানে সবার আগে সর্বাগ্রে উনিই রয়েছেন, ভাগীশ রয়েছে। তাই আমরা এইভাবে পক্ষে রাজা পাচ্ছি, আমাদের সাহস একদমই তাই। আর এইভাবে আমাদের সন্ধিটাও জমে উঠছে। মানে আরেকটা কথা যেহেতু এই দুটো অবশ্যই যেমন বিশ্বভারতী রবীন্দ্রভারতীর কথা বলতে সুচিত্রা দিয়ে সম্বন্ধে কথা হচ্ছে, আমাদের রবীন্দ্রভারতীতে আমি যেহেতু এখন আছি, সুচিত্রা মিত্রই কিন্তু প্রথম রবীন্দ্রসঙ্গীত বিভাগটা তৈরি করেন। আচ্ছা, প্রথম উনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট, উনি একদম। সেইখান থেকে আমাদের চলা শুরু হয়েছে। আমরা তো এখন পেছনে যাচ্ছি। রবীন্দ্রসঙ্গীত বিভাগ একদম প্রথম কিন্তু এই সুচিত্রা মিত্রই করেছে। সঙ্গীত ভবনে যেমন আমাদের রবীন্দ্রসঙ্গীত আলাদা করে করতে গিয়েছিল, কিন্তু রবীন্দ্রভারতীতে পরে সেটা ছিল না, এটা কিন্তু উনিই করেছেন। এটা খুব মানে বিরাট ব্যাপার। আমরা কিন্তু পার্থদাকে পাওয়াটাও আমাদের কপালে না, আমরা কিন্তু পার্থদার যে আবৃত্তিটা কিন্তু ছাড়বো না পার্থদা হয়ে যায়, ছোট্ট করে আমরা শুনবোই। আমি যেহেতু রবীন্দ্রনাথ নিয়ে হচ্ছে, আমি আমার লেখা একটা ছোট্ট বলো তাই তো। আচ্ছা, নিশ্চয়ই ভুলে গেলে কিন্তু সেটা ক্ষমা করবেন। না কি আমাদের কোনো অসুবিধা নেই, বলো। কোনো অসুবিধা নেই, আমরা সব ভুলে যেতে পারি তখন। বিশেষ করে এখানে সুপর্ণা আছে, ভীষণ সব বাজে কথা। তুমি বলো তো পার্থদা। যেটা বলছিলাম যে দুঃখ তাপে থাকেন যিনি ধরেন যিনি হাত, তিনি কে জানেন কি তা? তিনি রবীন্দ্রনাথ। যখন আনন্দেতে বুক যে ভরে উচ্ছ্বাসে বাজিমাত, তখন তাঁর পাই যে দেখা, তিনি রবীন্দ্রনাথ। যখন বেদনাতে বুক যে ফাটে, কেঁদে বলি হে নাথ, তখন তোমার পাই দেখা, তুমি রবীন্দ্রনাথ। এটা আমার একটা ছোট্ট অনুভূতি। কি অসাধারণ, সাধু বাবা, তো সেই মানে সেই একটুখানি যেন সে কি দিয়ে আরো পিপাসা বাড়িয়ে দেওয়া। যারা দেখছেন, যারা চাইছিলেন পার্থদার কবিতা, অয়ন্তী ঘোষে বারবার বলছে পার্থ স্যারের কবিতা, আমাদের আসলে এরকম, আমি দর্পকে বলে যাচ্ছি, এই আড্ডা না আজকে থামার নয়, জানেন? সত্যি তাই। সময় আমাদের চোখ রাঙাবে, কারণ একে অতিমারি, তাই আমরা আজ এসছি বারাসাতে পুনশ্চ বাড়ি, আমাদেরও ফিরতে হবে। আজকে তারা ভাবা যাচ্ছে না, ব্যাপারটা একদম জমে যাচ্ছে। ইতিমধ্যে দেখছি যে আমার এক দাদা, আমার অত্যন্ত শ্রদ্ধার ভালোবাসার মানুষ, শ্রী সন্দীপ দাস, ও অনুরোধ করছে সার্থক জনম আমার। তো আমি আজকে ওই গানটা দিয়ে শেষ করবো, একটু পরে আমরা শেষ করবো। আমরা অবশ্যই আমি আজকে রাখবো। হ্যাঁ, আচ্ছা। তো আমরা যেহেতু প্রায় 1 ঘন্টা 30 মিনিট আমরা কথা বলছি, আমরা চলি আমরা অসাধারণ আবৃত্তি। রোহন বিশ্বাস বলছে সাধু পার্থদা, অদিতি সরকার, অদিতি। হ্যাঁ, এর আগে আমি দেখলাম একজন বলছেন তোমাদের অনুরাধা বিশ্বাস, অনুরাধা দি বলছে দাদার গান খুব ভালো লাগছে, আর পার্থদার বাজনার প্রশংসা করেছে। পার্থ অনবদ্য,
সত্যি 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 আমি পার্থ দা মানে পার্থ লিখেছে অনুরাধাদি। আর এগুলো পড়তে বেশ দারুণ। আবার এই ধরনের অনুষ্ঠান হোক, হ্যাঁ সত্যি। সে তো দর্প বলবে যে সামনে পুজো আসছে, আবার হবে কি হবে না। আমাদের কিন্তু এখনই বলে রাখি প্রসঙ্গ যে মহাপঞ্চমী পূর্ণ সন্ধ্যায় আমরা একটা ডিজিটাল কনসার্ট হতে চলেছে, সেটা টিকিট কেটে সেই অনুষ্ঠানটা দেখতে হবে। আমার একক একটি সন্ধ্যা, অনুষ্ঠানটাতে শারদশ্রী সঙ্গীত অনুষ্ঠান থাকবে অবশ্যই পার্থ মুখোপাধ্যায় তবলায়, আমি হয়তো সঞ্চালনাতে সুপর্ণাদি থাকবেন এবং কিবোর্ডে থাকবেন বাপাদিত্য ভট্টাচার্য। অনুষ্ঠানটি অনলাইনে অল ওয়ার্ল্ড ব্যাপী একযোগে দেখা যাবে, পৃথিবীর প্রত্যেকটা দেশে ওদের টাইম অনুযায়ী দেখা যাবে, আমাদের ইন্ডিয়ান টাইম অনুযায়ী মহাপঞ্চমী পূর্ণ সন্ধ্যায় সন্ধ্যে 7টা থেকে। সেদিনকে আমাদের সময় ব্যারিকেড বড্ড বেশি থাকবে, 1 ঘন্টা। আমরা সেদিনকে শুনবো, আমি চেষ্টা করবো আপনাদের সঙ্গে নিবেদন করতে মহালয়ার দিনে প্রচারিত আকাশবাণীর বিশেষ প্রভাতী অনুষ্ঠান মহিষাসুর মর্দিনীর নির্বাচিত কিছু গান, এবং ভেবেই তো ভালো লাগছে। এবং পার্থদাকে সঙ্গে চাই অবশ্যই, এবং তোমাকেও চাই। আর অনুষ্ঠানটি অর্গানাইজ করছেন সোসাইটি অফ মিউজিক কলকাতা। এটা একটা ভালো জিনিস, একটা ঘোষণার ছিল আমাদের পক্ষ থেকে, সেটা আপনারা জানলেন। আমরা যে মহাপঞ্চমীর পূর্ণ সন্ধ্যা শুনেও না একটা ভেতরে বলতে চাই, যারা মানে আমার কথা বলেছেন আমি ধন্য, খুব ভালো লাগছে। আর ওদের সঙ্গে দর্প বাড়িতে আসা এবং অসাধারণ সুন্দর বাড়ি সাজানো, দেখে মন ভালো হয়ে গেছে। ভালো চাটা বললে না, ভালো চাট, খুব ভালো। আচ্ছা, একদম ভীষণ ভালো। আমাদের সুপর্ণাকে পাওয়া এটাও একটা আমাদের কাছে খুব ভালো। সত্যি সত্যি সুপর্ণা যদি দুটো মানে একটুখানি যদি একটা কবিতার অবশ্যই হ্যাঁ অবশ্যই গানে আজকে তো সম্পূর্ণ হতে পারে না, কবিতা বলতে হচ্ছে সুপর্ণার কবিতা বলতে হবে। এখানে অনেক গুণী আছে, অনুরাধাদি খুব ভালো, নিশ্চয়ই অনুরাধাদি আছেন। হ্যাঁ 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 ঠিক। প্রত্যেককে আরেকটা আমি অ্যানাউন্সমেন্ট দিয়ে রাখছি, অনেকে আছেন যেহেতু আগামী রবিবার 4 অক্টোবর সন্ধে 6টা থেকে পুনশ্চ ট্রিবিউট টু টেগোর ইনস্টিটিউট টেগোর সংস ফেসবুক পেজে পরিবেশিত হবে ট্রিবিউট টু পূর্বাদাম। বিশিষ্ট এবং প্রতিযোগিতা শিল্পীর সমন্বয়ে এই অনুষ্ঠান আপনারা দেখতে পাবেন বিকেল সন্ধে 6টা থেকে পুনশ্চ ট্রিবিউট টু টেগোর ইনস্টিটিউট টেগোর সংস এই ফেসবুক পেজে। ট্রিবিউট টু পূর্বাদাম, স্মরণে বরণে পূর্বাদির কথা। এবারে আমি যে গানটি গাইব সেটি আমি চলে যাব সিতে। সেই গানটি, সেই বিখ্যাত গান দুটি পাখির কথোপকথন। এই গানটা মানে যতবারই শিখেছি সুজুদির কাছে, সুজুদি বলতেন কি যে যখনই গানটা গাইবি ভাববি কি তুই তো পুরো বন্ধুর সাথে কথা বলছিস, তাহলেই দেখবি যে গানটার গায়ককে নিয়ে তোকে নতুন করে কিছু শেখাতে হবে না, তুই এমনি সহজেই সেটা পেরে যাবি একদম। তো এটা তো সেখানে আর মানে কোনো কথা হয় না, একেবারে সরাসরি গানই সেইটা। দুই পাখি খোল যখন কিছু তোলা যাচ্ছে না, আচ্ছা আচ্ছা ও ঠিক। এটি কিন্তু সোনাতরী কাব্যগ্রন্থটি কবিতা, কবিতার দুই পাখি। হ্যাঁ, সেটি পরবর্তীকালে কিন্তু এই গানটাকে কবিতার কিন্তু অনেক পরে কিন্তু গুরুদেব কিন্তু এই গানটা সুর দিয়েছেন, দীর্ঘদিন পরে, প্রায় অনেক বছর পরে। হ্যাঁ, খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে, পাখি ছিল বনে, একদা কি করিয়া মিলন হলো বনে, কি ছিল বিধাতার মনে। খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে, পাখি ছিল বনে, একদা কি করিয়া মিলন হলো বনে, কি ছিল বিধাতার মনে। বনের পাখি বলে খাঁচার পাখি ভাই, বনের
এথা কোথায় পরিবারে পায় আচার পাখি বলে হায় মেঘে কোথায় বসি এমনি দুই পাখি দোহারে ভালোবাসে তবুও কাছে নাহি পায় আচার ফাঁকে ফাঁকে পরশে মুখে মুখে নীরবে চোখে চোখে চায় দুজনে কেহ কারে বুঝিতে নাহি পারে বুঝাতে নারে আপনায় দুজনে একা একা ঝাপটি মরে পাখা কাতরে কহে কাছে আয় বনের পাখি বলে না তবে খাঁচায় রুধিরিবে না খাঁচায় পাখি বলে হায় মন শক্তি নাহি অসাধারণ অসাধারণ। একটা ভালো বিষয় হচ্ছে এই যে শিল্পীরা গান গাইছেন বা আমরা যারা কথা বলছি বা যারা তাল বাদে থাকেন, এই যে অনলাইন প্ল্যাটফর্মে এই একটা ভালো ব্যাপার যে কনস্ট্যান্ট একটা আমরা পেয়ে যাচ্ছি যে তাদের ফিডব্যাক, যে তারা তাদের ভালো লাগছে কিনা বা তারা কি শুনতে চাইছেন। আমি জানি তুমি যেমন শুরুতেই বলছিলে যে শ্রীমতী সুচিত্রা তোমার মনটা খারাপ তাও তোমার গান করতে ইচ্ছে করছে, একদিন মনটা ভালো তাও গান গাইতে ইচ্ছে করছে, সেখানে কিন্তু শ্রোতাদের চয়েসের সঙ্গে তোমার চয়েসটা মিলবে না। সেই জন্যই নো অনুরোধ কিন্তু আজকে কিন্তু আমরা অনুরোধও নিচ্ছি। হ্যাঁ, কারণ ওই একটাই কথা, মনের আজ কখছে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে। কেউ বা তোমার ভালোবাসে, কেউ বা বাকি, তোমার ভোগে কত পড়বে পরের ভোগে থাকবে বাকি। মানধাতারি আমল থেকে চলে আসছে এমনি রকম, তোমার কি অমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল যখন। মনের তাই কখছে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলো সহজে। আর আজকে সন্ধ্যায় সন্ধ্যার সত্য হচ্ছে আড্ডা, গান, কথা এই নিয়ে আমাদের একটা জমজমাট একটা এই আড্ডা, এই আনন্দ, এটা একটা প্রি পুজো সেলিব্রেশন আপনারা বলতে পারেন, এবং যার মধ্যে আমাদের সঙ্গীতময় আড্ডা। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এটার মধ্যে কোনো প্ল্যানিং ছিল না, বিশ্বাস করুন। আর এই যে পার্থদা কবিতা বলবে, সুপর্ণা কবিতা বলবে কি কথা বলবে সেটাও কোনো রকম কোনো ঠিক নেই। আমাদের যা মনে আসছে আমরা রবি ঠাকুরকে সাক্ষী রেখে আমরা কিন্তু চালিয়ে যাচ্ছি, বুঝতে পারছেন? এবার এটা একটা অন্যরকম আনন্দ হচ্ছে আমাদের, এবং এই আনন্দটা আপনাদের কাছে আমরা পৌঁছে দিতে পারছি, সেটা একটা অন্য রকমের সার্থকতা। আমরা গানে যাই কারণ আমাদের সময় অনেকটা শেষ হয়ে আসছে। তাহলে তুমি এবার কি শোনাচ্ছ আমাদের? এটা কি আজকে আমাদের শেষ নিবেদন নাকি? শেষ নিবেদন তুমি যেটা বলবে। আমরা এইটা করে আরেকটা গান আমরা শেষ নিবেদন করব, আর দুটি গানের মধ্যে দিয়ে শেষ হবে। দুটো গান মানে তুমি সার্থক জন্ম আমার দিয়ে শেষ করবে। তাহলে এখন একটা তোমার একটা পছন্দের। বেশ, আজকে আমার ওই গানটা গাইতে বড় ইচ্ছে করছে, সুযোগ গাইতে। পার্থদা কবি আমায় কৃষ্ণকলি, আমি তারই বল কৃষ্ণকলি হবে। কৃষ্ণকলি তো দুটোই তাহলে পরপর আমাদের মনে অ্যাডলিপ হয়ে যাবে। না, কিন্তু কৃষ্ণকলিটা আমরা থাক, কারণ আমি কৃষ্ণকলি অনেক গেয়েছি। আমরা আরেক দিনের জন্য কৃষ্ণকলি রইলো, সময় লাগবে। আমরা আজকে বরং চলে যাই ওই গানটা গাইতে বলেছি, আমার থাকতে দিন আপন মনে। কি ভালো সুখ গানটি, ওইটা দিয়ে আজকে শেষ, মানে এরপরে যাবো। আমায় থাকতে দে, আমায় থাকতে দে না, আপন মন আমায় থাকতে দে, আমায় থাকতে দে না, সেই
অসাধারণ। কিন্তু তোমাকে আপন মনে থাকতে তো দেয়া যাবে না, সেই। কারণ কিছুটা আমাদের কথাও শুনতে হবে। আমরা কি বলছি, সন্দীপ দাস বলছে দর্প কোথায় যেন হারিয়ে গেলাম, মনটা ভালো হয়ে গেল। সত্যি মানে রবীন্দ্রনাথের গান শুনতে শুনতে মনে হয় যে মনে দুঃখগুলো যেন ক্ষণিকের জন্য একটু দূরে ছড়িয়ে রেখে অবশ্যই অবশ্যই মনে হয় যে ওই না আরেকটা কথাই খুব ইম্পর্টেন্ট কথা, সুজলি বলতেন যে রবীন্দ্রনাথ মানব জীবনের সমস্ত ভাবনাগুলোকে চুরি করে নিয়েছেন। তুমি দেখো না, সব সিচুয়েশনের জন্য সব সিচুয়েশনের জন্য গান আছে, কবিতা আছে, গল্প আছে, অভাব রাখেননি আমাদের। না না মানে আজকের আড্ডায় আমাদের কোথাও গিয়ে মানে আমরা আড্ডা প্রায় শেষ করতে চলেছি। এখন তো শেষ গান যেটি তুমি বলেছো, তুমি নির্বাচন করেছো একেবারে শেষে, আমরা গানে গানে শেষ করব। তাই একেবারে গান শুরু হওয়ার আগে একটু নিয়ে দর্পনারায়ণ চট্টোপাধ্যায় আপনাদের সঙ্গে ছিলেন। আমরা 6:30 থেকে রয়েছি, ওদিকে পার্থদা রয়েছেন, শ্রী পার্থ মুখোপাধ্যায়। আজকে সন্ধ্যেটা আমাদের দারুণ কাটলো, আমি জানি আপনাদেরও ভীষণ ভালো কেটেছে। কেমন লাগলো যদি একটু আমাদের একটু লিখে জানান, মতামত জানান, তাহলে কি হয় যে আর আপনারা ঠিক কি শুনতে চান আর কি ধরনের গান শুনতে চান। অনেকেই বলছেন যে গানের গল্প শুনতে পারলে ভালো হতো, বা সেখানে একটু আড্ডাটা বেশি হলে ভালো হতো, বা এই ধরনের গান। তাহলে কি হয় যে এখনো তো আমাদের অতিমানের সঙ্গে সেই লড়াইটা শেষ হয়নি, জানি না, আমাদের হয়তো আবার অনলাইনে আপনাদের সঙ্গে আড্ডা দিতে বসতে হবে, তো সেগুলো আমরা জানতে পারলে একটু সুবিধে হয়। আর আপনাদের সঙ্গে আজকে সন্ধ্যেবেলায় আমি ছিলাম সুপর্ণা মজুমদার, এবং আমার নিজের এখানে এসে এই একটা সঙ্গীতময় পরিবেশ, এত সুন্দর একটা আবহে থাকতে পেরে ভীষণ ভালো লাগা হচ্ছে। একেবারে শেষ গানে যাই, সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গানে গানে আমরা একেবারে শেষে অনুষ্ঠান শেষ করব। নমস্কার একেবারে শেষেই জানাবো, এখনই জানাচ্ছি না, নমস্কার জানাতে ইচ্ছেও করছে না, সময় এগিয়ে যাচ্ছে। আর আমার গান শ্রদ্ধা নিবেদন করবো তার আগে আমি দুটো কথা বলি যে আমি অত্যন্ত শ্রদ্ধা ভালোবাসা জানাই আমার দাদা বিশিষ্ট তালবাদ্য শিল্পী শ্রী পার্থ মুখোপাধ্যায়, মাথার উপরে চিরকাল থাকুক এটাই প্রার্থনা করি। আমার দিদি শ্রীমতী শ্রী সুপর্ণা মজুমদার, সুপর্ণাদিকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা জানাই আমি। শুভেচ্ছা ভালোবাসা দর্প, এভাবেই গিয়ে যাও, এত দরাজ কণ্ঠে, আরো ভয়ঙ্কর ভালো মাস্টার মশাই। ওর সাথে আমার একটি অনুষ্ঠানে ও বিচারক হয়ে গিয়েছে, আমি সেখানে ছিলাম, উপস্থিত ছিলাম। তো যেভাবে বাচ্চারা গান গাইছে এবং তাদেরকে যেভাবে জিজ্ঞাসা করে, তারা মানে থরবড়ি কম্প অবস্থা, সে গল্প আচার করা হলো না, বুঝলেন? আবার হবে। এখন আমরা একেবারে শেষ গান চলে যাই গানে, আর বলবো ট্রিবিউট টু লেজেন্ড যে বিষয়টা ছিল, সুচিত্রাদি পূর্বাদি রমাদি কেউ আমাদের মধ্যে নেই। তারা যখন নিতান্ত রোগ যন্ত্রণায় কাতর হলেন, আমরা যখন কিছুতেই তাহার কষ্ট নিবারণ করতে পারলাম না, তখন ভগবান তাদেরকে আপন অমৃত করে আশ্রয় দিলেন। তারা যে লোকেই থাকুন আমাদের প্রতি সদা প্রসন্ন থাকুন আর আমাদেরকে আশীর্বাদ করুন, এইটাই আমাদের একমাত্র তাদের কাছে প্রার্থনা। রবীন্দ্রনাথের মতন
তারাও ছিলেন সত্য শিব এবং সুন্দরের উপাসক। ঠিক। তো আমাদের একদিন সেই পথে যেতে হবে, কিন্তু তারা যেখানে আছে তারা নেই কেন, তারা রয়েছেন আমাদের মনের মণিকোঠায় প্রতিদিন প্রতি মুহূর্তে। যা শিখেছি তাদের কাছ থেকে যা পেয়েছি তাই আমাদের জীবনের, আমার জীবনের ধরনদার। শুধু যাওয়া আসা, শুধু স্রোতে ভাষা, এই তো আমাদের জীবনের মর্ম কথা। জানি নে তোর ধনু রতন আছে জানি নে তোর ধনু রতন আছে আমার অঙ্গ জুড়া তোমার ছায়ায় এসে শুধু জানি আমার অঙ্গ জুড়া তোমার ছায়ায় এসে কোন বনেতে যাই ফুল গন্ধে করে কোন গগনে ওঠে রে চাঁদ এমন হাসি হেসে আঁখি মেলে তোমার আলো প্রথম
ওই